নমস্কার, আমি রাজপ্রতাপ। বং ভুতুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের গল্প রমি ঘোষের কলমে, আউকি গাহারা দ্য সুইসাইড ফরেস্ট। রমি ঘোষের জন্ম 10 এপ্রিল 1991 সালে হুগলি জেলার উত্তরপাড়া শহর। অন্তর্মুখী স্বভাব হওয়ার জন্যে ওনার কাছে গল্পের বই ছিল একমাত্র সঙ্গী। একটু বড় হতেই লেখার দুনিয়ায় প্রবেশ এবং সাথে স্নাতকোত্তর হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে রমি ঘোষ সেক্টর 5-এর একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। একটু ভিন্ন স্বাদের গল্প লিখতে ভালোবাসা রমির জীবনের একটাই মাত্র লক্ষ্য হলো নিজেকে রামধনু সমাজের অন্যতম একজন লেখক হিসেবে প্রতিষ্ঠা করা এবং এই সকল গল্প সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। চলুন তাহলে শুরু করা যাক রমি ঘোষের কলমে, আউকি গাহারা দ্য সুইসাইড ফরেস্ট, দ্বিতীয় পর্ব। অ্যাডামের ওকেই এত ফেভার করার কারণ ও বুঝতে পারছে না। অন্যদিকে কোম্পানির বিজনেস প্রেজেন্টেশনের কাজে গোটা টিম নারুসাওয়া রিসর্টে স্টে করার প্ল্যান করছে। কিন্তু দাইকি আর আইতো প্রবল আপত্তি তুলেছে এই বিষয়ে। ওদের বক্তব্য, নারুসাওয়া ভয়ঙ্কর জায়গা, আউকি গাহারা সাক্ষাৎ মৃত্যুর বনানী, সেখানে ইউরেই আছে। আজ তারপর নারুসাওয়া পৌঁছে রুবাই দেখল জায়গাটাকে অপরূপ বললেও কম বলা হবে। মাউন্ট ফুজির পাদদেশে সবুজে ঘেরা ছিমছাম শহর নারুসাওয়া। রিসর্টের ব্যালকনি থেকে যত দূর চোখ যায় শুধুই গাছের সমুদ্র। অদূরে ভেসে আসে পাখিদের কিচিরমিচির, ঝকঝকে আকাশে খেলা করে তুলো মেঘের দল। সব মিলিয়ে নারুসাওয়া প্রথম দর্শনেই পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম তার মোহময়ী সৌন্দর্যের দ্বারা। কোথায় যেন একটা পড়েছিলাম নারুসাওয়ার বিখ্যাত আইস কেভের কথা। অফিসের ঝঞ্ঝাট মিটলে একদিন ম্যামকে বলে জয়ীদের সঙ্গে নিয়ে সেখানে ঘুরে আসলে মন্দ হয় না। ওনাকেও ইনভাইট করবো না হয়, উনি গেলে যাবেন। ব্যালকনিতে বসে বসে রুবাই এসবই ভাবছিল। হুঁশ ফিরল দরজায় কারোর নক করার শব্দে। হু ইজ দেয়ার? উঠে গিয়ে দেখল সপ্তপর্ণা ম্যাম দাঁড়িয়ে আছেন। ডিস্টার্ব করলাম রুবাই? না না, ইটস ওকে ম্যাম, বলুন কি মনে করে এই অধমের দরজায় পায়ের ধুলো দিলেন? সপ্তপর্ণাকে ভালো করে জরিপ করতে লাগলো রুবাই। ওনার পরনে পার্পল স্লিভলেস ক্রপ টপ, সাথে ডিপ পিঙ্ক অ্যাঙ্কেল লেন্থ লেগিংস। দুহাতে একটা টি ট্রে ধরে আছেন তিনি, যার ওপর 2 কাপ ধোঁয়া ওঠা ক্যাপুচিনো আর কিছু কুকিজ ও 2টো স্যান্ডউইচ রাখা। ক্রপটপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ম্যাডামের নাভিতে পিয়ার্সিং করা, হাতে পায়ের আঙ্গুলে ডার্ক ব্লু নেল পলিশ লাগানো। রুবাই চোখ নামিয়ে নিল। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? দিন ট্রেটা আমায় দিন। নামের সাথে মিলিয়ে ভালোই কাব্য শিখেছ তো রুবাই, একেবারে মমস ডটার। এই এলাম, একা একা ব্রেকফাস্ট খেতে ভালো লাগছিল না, তাই আফটার অল এই ফিশ ফাস হুসহাস জাপানিদের মধ্যে এক টুকরো দেশের ছোঁয়া বলতে তুমিই তো আছো। তাই বুঝি? কুকিজে আলতো কামড় দিল রুবাই। হ্যাঁ তো। সপ্তপর্ণা ক্যাপুচিনোতে হালকা চুমুক দিয়ে রুবাইয়ের দিকে রহস্যময়ভাবে তাকালো। ওর দৃষ্টিতে অদ্ভুত একটা আকর্ষণ ছিল, যেটা রুবাইয়ের নজর এড়ালো না। শুধুই কি তাই, নাকি আরও কিছু ম্যাম? অতি সাহসের মাত্রা ছাড়ালো রুবাইয়ের। ওর হঠাৎ মনে হলো যেন আজকেই রহস্যভেদ করতে হবে
ম্যাডামের ওর প্রতি এত সহানুভূতির পিছনে আসল কারণটা কি? কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল রুবাই। আর ঠিক তখনই হয়তো ওকে বাঁচাতেই সপ্তপর্ণা ম্যাডামের ফোনটা বেজে উঠল। ইয়েস, পারো স্পিকিং। ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল সপ্তপর্ণা। পারো, এই একটা জিনিস রুবাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারল না। সপ্তপর্ণা ম্যাডামকে গোটা অফিসে সবাই পারো বলে কেন? ওনার নাম তো সপ্তপর্ণা পাল, তাহলে পারো কেন বলে রে বাবা এরা? রুবাই অনেকবার ভেবেছে ম্যাডামকে জিজ্ঞেস করবে এর পেছনে কজটা কি, কিন্তু প্রত্যেকবারই সাহসী কুলোতে না পেরে পজ হয়ে গেছে বেচারি। সরি রুবাই, একটা ইম্পর্টেন্ট কল ছিল, প্লিজ এক্সকিউজ মি। নো নো, ইটস ওকে। সপ্তপর্ণা ঘরে এসে আমার স্পেশাল চয়েস বলতে পারো। রুবাই স্যান্ডউইচের থেকে রুম প্লেটটা থেকে এগিয়ে দিল বেভারেজেস সপ্তপর্ণার সব দিকে। আমার ম্যাম, সিলেকশন। খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আর কি বলবো। তো রিসর্টটা জাপানে কেমন এসে লাগছে থেকেই তো বলো? বেশ কয়েকটা মাস ক্যাপসুল হোটেলে কেটেছিল আমার। জীবনেই প্রথম কোনো স্টার রেটেড রিসর্টে থাকছি ম্যাম। আমি কি আর এসবের থোড়াই কিছু বুঝবো? তবে আশা স্তক যতটুকু দেখছি সবই ভালোই লাগছে ম্যাম। সব থেকে বেস্ট লেগেছে ব্যালকনিটা। ওখানে দাঁড়ালে ফুজিয়ামা আগ্নেয়গিরিটা পুরো দেখা যায়, আর নিচের ফরেস্টটা তো অসম পুরো। সব মিলিয়ে বেশ থ্রিলিং ভিউ। আচ্ছা ম্যাম, আপনার কি মনে হয় ফুজিয়ামা থেকে এখনো লাভা বেরোয়? এখনো বাস্ট করে মাউন্ট ফুজি? রুবাইয়ের উত্তেজনা সপ্তপর্ণাকেও ছুঁতে বেশি দেরি করল না। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠলেও ও নিজেকে যথাসম্ভব সংযত রাখার চেষ্টা করল। হবে হয়তো, হয়তো বেরোয় লাভা, মেবি অর মেবি নট, আমি কি করে জানবো বলো? তবে শুনেছিলাম মাঝে মধ্যে ধোঁয়া বেরোতে দেখা গেছে ওটা থেকে। আচ্ছা এসব কথা ছাড়ো রুবাই, তোমার টিমের বাকিদের কি খবর বলো? তাদের কোনো অভিযোগ নেই তো রিসর্ট অর ফুড অর এনিথিং নিয়ে? না ম্যাম, সবাই খুব খুশি। আমার কথা হয়েছে ওদের সাথে। এত ওয়ার্কলোডের বাইরে একটুখানি ছুটি কাটাতে পেরে ওরা খুব হ্যাপি। যদিও এখানেও আমরা কাজ করতে এসছি, তবুও টোকিওর এই লোহালক্করের জঙ্গল থেকে বেরিয়ে এসে এত সবুজের মাঝে বুক ভরে অক্সিজেন নিতে পেরে সবাই খুব আনন্দে আছে। আর জয় তো ইতিমধ্যেই ইনস্টাগ্রাম সেলিব্রিটি হয়ে গেছে ম্যাম। সারাদিন এদিক ওদিক ঘুরছে আর পটাপট ছবি তুলে পোস্টাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ফিনিক্স আর টনির তো হাত ব্যথা হয়ে গেল ফ্রিতে ওর মেকআপ আর ফটোগ্রাফি করতে করতে। এমা সে কি, উফ বাপ রে বাপ। শুধু রুবাই একটু চুপ হয়ে গেল হঠাৎ। শুধু কি রুবাই? একটা কথা আমায় বড় ভাবাচ্ছে ম্যাম। রুবাইয়ের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো। কি হয়েছে বলো, ডোন্ট হেজিটেট। সপ্তপর্ণার গলায় সহানুভূতির ছোঁয়া ফুটে উঠল। থেমে থেমে কথা বলতে লাগলো রুবাই। মানে ওই জাপানি ছেলে মেয়ে তিনটের কথা ভাবছিলাম। সেদিন ওদের ওই অদ্ভুত বিহেভিয়ার কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। তুমি এসব ভাবা ছেড়ে আজ সন্ধ্যের প্রেজেন্টেশনটায় কনসেন্ট্রেট করলে আমি বেশি খুশি হব রুবাই। আজকে কি পড়বে কিছু ঠিক করেছো? ফর্মালিস মাস্ট টুনাইট। না ম্যাম, ব্যাপারটা অতটা ইগনোরেবল নয়। না না, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। এসে থেকে সারাক্ষণ কান্নাকাটি করছে বাড়ি ফেরার জন্য। সমানে বলে যাচ্ছে এই অভিশপ্ত জায়গায় ও থাকবে না, তাতে চাকরিতে রিজাইন দিতে হলেও সে রাজি। কিন্তু ও টোকিও ফিরে যেতে চায় রাত হওয়ার আগেই। হোয়াট? হ্যাঁ ম্যাম, আর আই তো নিজের ঘরের জানলা খুলতে চাইছে না। ওর সাথে রুমমেট হিসেবে ছিল কোডি। জানলা খোলা নিয়ে একজোট ঝামেলা হয়েছে দুজনের মধ্যে। ঘরের গুমট ভাব কাটানোর জন্য কোডি বেডরুমের লাগোয়া বিশাল জানলাটা ঘরে ঢুকে খুলে দিয়েছিল।
ভেবেছিল দূরের পাহাড়ি জঙ্গল থেকে ভেসে আসা মন মাতানো ঠান্ডা হাওয়ায় জুড়িয়ে নেবে যাত্রাপথের সব ক্লান্তি। কিন্তু আই তো বাথরুম থেকে বেরিয়ে জানলা খোলা দেখতে পেয়েই ছুটে আসে ও কোডিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সব জানলা বন্ধ করে দেয়। আই তোর ওই ভারিক্কি চেহারায় ধাক্কা দেওয়ার ফলে কোডি পড়ে গিয়ে কোমরে খুব চোট পেয়েছে ম্যাম। ও মাই গড! সপ্তপর্ণা মাথায় হাত দিয়ে বসে পড়ল। জানালা না খুলতে চাওয়ার কারণ হিসেবে কিছু বলেছে? না মানে ওর কি কিছু প্রবলেম আছে? বাইরের হাওয়া বাতাস নাকে আসলে কি অ্যালার্জি হবে? কোডি বলছে আই তো নাকি সুমানে আউকি ঘাড়া ইউরে ইত্যাদি কি সব বলে চেঁচিয়ে যাচ্ছে ঘরে ঢুকে থেকে। ওর ধারণা ওই দূরের জঙ্গলে নাকি ভূত আছে, তারা নাকি হাওয়ায় ভেসে ঘরে ঢুকে পড়বে। তাই জানলা বন্ধ রাখতে হবে আমাদের সবাইকে। এমনকি কারোর ঘরের কোনো ব্যালকনির দরজাও খোলা যাবে না। ওর মতে ওই জঙ্গলের দিকে তাকানোও পাপ, তাহলে নাকি মৃত্যু অবধারিত। রাবিশ, টোটালি রাবিশ। পুরো বিজনেস ট্রিপটাই এরা পণ্ড করে দেয়। রুবাই, আজ অনেক লোক দেখতে আসবে আমাদের কোম্পানির প্রোডাক্ট। সেখানে কিছু নিউ ক্লায়েন্টও থাকবেন আমাদের। তিনি আজ প্রোডাক্ট দেখবেন, তারপর কাল মিটিংয়ে বসবেন। সুতরাং আজকের রাতটা খুব ভাইটাল, বুঝতে পারছো আই হোপ। তারপর সবশেষে একটা আফটার পার্টিও অ্যারেঞ্জ করা হয়েছে রিসর্টের তরফ থেকে। খাওয়া দাওয়া নাচ গান সবই হবে সেখানে। আর এসবের মাঝে ওইসব বাচ্চামো মেনে নেওয়া যায় না জাস্ট। ম্যাম আপনি শান্ত হন প্লিজ, আমি দেখছি কি করা যায়। ওরা তো আমার টিম, আমি তো ওদের লিডার, তাই আমি দায়িত্ব নেব এই ম্যাটারটা ক্লিয়ার করার। শুনুন ম্যাম, নানামি যদি একান্তই না থাকতে চায় তাহলে ওকে আর জোর করবেন না। লাঞ্চের পর ওকে রিসর্টের গাড়ি করে টোকিও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আর আইতোকে দাইকির ঘরে শিফট করিয়ে দেব, এটাই ঠিক করেছি। দাইকির ঘরটা একটু ভিতর দিক করে, সেখানে ব্যালকনি নেই। দুটো জানলা আছে যেগুলো খুললে রিসর্টের গার্ডেন আর সুইমিং পুল, চিলড্রেন পার্ক এগুলোই আর কি দেখা যাবে। আর আই গেস এসব দেখে আর তো ভয় পাবে না। দাইকির ঘরে সেবাস্টিয়ান আছে, ওকে বরং কোডির সাথে রুমমেট বানিয়ে দিলেই হলো। ব্যাস এইভাবে ঘর বদলা বদলি করলেই তো ওদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝলেন? হলেই ভালো। সপ্তপর্ণার খারাপ লাগা এখনো কমেনি। দেখো, আমি কিন্তু আজকের প্রেজেন্টেশনটা ভালোভাবে কমপ্লিট করতে চাই। আমি চাই না ওদের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রভাব পড়ুক আমাদের অফিসিয়াল কাজে। আপনাকে আমি প্রমিস করছি ম্যাম, কোনো এফেক্ট পড়বে না। ইউ ক্যান ট্রাস্ট মি। রুবাই চেষ্টা করলো সপ্তপর্ণার মন অন্যদিকে ফেরানোর। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মাইন্ড না করেন। আপনাকে অফিসে সবাই পারো বলে ডাকে কেন? কেমন শাহরুখ খানের দেবদাস সিনেমায় পার্বতী চরিত্রে ঐশ্বর্য রায়ের ওই ডাক নামটার মতো লাগে শুনতে। আপনার নাম তো সপ্তপর্ণা পাল, তাহলে সবাই আপনাকে পারো পারো করে কেন? ভাবছিলাম তুমি এটা কবে জিজ্ঞাসা করবে আমাকে। খিলখিল করে হেসে উঠল সপ্তপর্ণা। রুবাই তা দেখে ভিড়মি খেয়ে গেলেও সপ্তপর্ণা তাতে পাত্তা না দিয়ে হেসেই চলল। ও ম্যাম, হাসছেন কেন? ম্যাম, আমি কি কিছু অন্যায় করে ফেললাম? দেন আই এম সরি ম্যাম। আমার উচিত হয়নি এসব ব্যক্তিগত প্রশ্নোত্তর আপনাকে করা। আই এম সো সরি ম্যাম। আই শুড বি প্রফেশনাল। রুবাই, তুমি জাপানিজে হাইয়েস্ট মার্ক পেলে আর এটাও মনে রাখতে পারলে না যে জাপানিজ অ্যালফাবেটে ল বর্ণটা নেই। ওরা ল এর প্রোনাউন্সিয়েশন করতে পারে না, তার বদলে ওরা র উচ্চারণ করে। সপ্তপর্ণা এবার একটু শান্ত হয়ে বসল। হ্যাঁ, কিন্তু তার সাথে আপনাকে পারো বলে ডাকার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। রুবাইয়ের চমক এখনো কাটেনি। বুঝবেও না, কারণ তোমার মাথায় বোঝার মতো সেই বুদ্ধিটাই নেই। আছে শুধু কাজ আর কাজ। পাগল, এটাও ভেবে দেখলে না যে আমার টাইটেলটা পল, যার শেষে এল বা ল আছে, যেটা জাপানিরা উচ্চারণ করতে পারে না।
আর আমার এমন খটোমটো নাম সপ্তপর্ণা, যেটা বলতে গেলে ওদের আরোই দাঁত ভেঙে যাবে। তাই ওরা আমার টাইটেলকে পাল থেকে নিজের সুবিধা মতো পার বা পারও করে নিয়েছে। হ্যাঁ, প্রথম প্রথম কেমন একটু লাগতো শুনতে, পরে পরে অভ্যেস হয়ে গেছে। এবার বুঝলে পারোর রহস্যটা কি? বুঝলাম। কাপের তলানি কফিতে ঠোঁট চুবিয়ে ফোন ঘাঁটতে ব্যস্ত থাকা সপ্তপর্ণাকে চুপচাপ দেখতে লাগলো আর মনে মনে বলল, পারোর রহস্য তো এখনো অনেক জানা বাকি ম্যাম। ওকে রুবাই, তাহলে আজকে আসি। আর তাহলে ওই কথাই রইল, তুমি টিমের বাকিদের সাথে ডিসকাস করে নিও তোমার যা বলার আছে। আর হ্যাঁ, সন্ধেবেলা ফর্মাল পড়তে কিন্তু ভুলো না। বাকিদেরও বলো ফর্মাল পড়তে। ওকে দেন, টাটা। ঠিক আছে ম্যাম। রুবাই সপ্তপর্ণাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসতে গেল। বাই ম্যাম। চলে যেতে গিয়েও হঠাৎ সপ্তপর্ণা দাঁড়িয়ে পড়ল, যেন কিছু ভুলে গেছে এমনভাবে রুবাইয়ের কাছে এগিয়ে এসে বলল, আমার একটা কথা রাখবে রুবাই? আমাকে পর্ণা বলে ডাকবে। রুবাই থতমত খেয়ে গেল সপ্তপর্ণার এরকম অদ্ভুত আচরণে। কি বলবে ভেবে না পেয়ে চুপচাপ তাকিয়ে রইল ওর মুখের দিকে। কোনো ম্যাম না, কোনো মিস না, এমনকি সপ্তপর্ণাও না, নট ইভেন পারো। পর্ণা, শুধু পর্ণা বলবে আমায়। সপ্তপর্ণার দু চোখে এক অচেনা কাতরতা অনুভব করল রুবাই, যে কাতরতা ও অনুভব করেছিল 3 বছর আগে অন্য কারো চোখে, অন্য কোনো নিঃশ্বাসে। তারপর ভাগ্যের পরিহাসে অচিরেই হারিয়ে গিয়েছিল ক্ষণিকের অতিথি সেই সুখ। কিন্তু এই সপ্তপর্ণা ম্যাডামকে তো ওর বড়ই অচেনা লাগছে। মেলাতে পারছে না সেই সফিস্টিকেটেড প্রবল ব্যক্তিত্বময়ী সপ্তপর্ণা পালকে ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার সাথে। মনে হচ্ছে এ কোনো ভালোবাসার কাঙালিনী, তৃষ্ণার্ত চাতকের মতো ভালোবাসার বৃষ্টিতে ভেজার আশায় যে আদি অনন্তকাল ধরে আকুল হয়ে আছে এক ফোঁটা প্রেম রসের অপেক্ষায়। তাকে ফিরিয়ে দেওয়া হয়তো ওর ক্ষমতার বাইরে। পর্ণা? রুবাই নিজেকে মুহূর্তের স্রোতে গা ভাসিয়ে দিল। সপ্তপর্ণা কয়েক মুহূর্ত চুপচাপ দেখতে লাগলো রুবাইকে অপলক দৃষ্টিতে। তারপর ঘরের দরজাটা খুলে ছুটে বেরিয়ে গেল। ওকে আর পিছু ডাকলো না রুবাই, মাটিতে ধপ করে বসে পড়ল ও। পর্ণা, আমি আমি জানি না তুমি কি চাও, কেন বারবার এভাবে কাছে এসেও দূরে চলে যাও। বুঝি না আমি তোমায়। শুধু বলবো, আমায় ভেঙো না, আমার আর সহ্য শক্তি নেই। দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল রুবাই। কতক্ষণ এভাবে বসেছিল তার ঠিক নেই। কাঁদতে কাঁদতেই দু চোখ লেগে গিয়েছিল বেখেয়ালে। সশব্দে মোবাইলটা বেজে উঠতে রুবাইয়ের সম্বিত ফিরল। ফিনিক্স ফোন করেছে। হ্যালো ফিনিক্স, ইয়া আই এম কামিং। রিসর্টের ছাদে ব্যাংকোয়েট হলে ওদের প্রেজেন্টেশন পার্টির সব সেটআপ দেখার জন্য রুবাই যখন ওপরে পৌঁছালো তখন দেখলো ডেকোরেশন প্রায় শেষের পথে। সপ্তপর্ণা ম্যাম নিজে দাঁড়িয়ে থেকে সব করিয়েছেন। ছাদের একদিকে ওদের কোম্পানির বিভিন্ন মডেলের রোবটস রাখার জায়গা করা হয়েছে, আরেকদিকে একটা বিশাল স্টেজ করা হয়েছে যেখানে নাকি সন্ধেবেলা গান হবে। সপ্তপর্ণা ম্যাম ও কোম্পানির নতুন ক্লায়েন্ট স্পিচ দেবেন, এমনকি রুবাইকেও স্পিচ দিতে ডাকা হবে এমন কথাই রুবাই শুনেছে। স্টেজের এক সাইডে একটা ডিজে পয়েন্টও করা হয়েছে মিউজিকে সঙ্গত করার জন্য, আর গোটা ছাদময় ছোট ছোট গোল গোল টেবিল ও চেয়ারের সেট রাখা হয়েছে গেস্টদের বসার জন্য। তারা সেখানে বসবেন, প্রেজেন্টেশন দেখবেন, ডিনার করবেন ইত্যাদি। এছাড়া যারা ড্রিঙ্ক, স্মোকিং ইত্যাদি করতে ভালোবাসেন তাদের জন্য একটা আলাদা জোন করা হয়েছে এবং গোটা ছাদটা রকমারি আলোর মালায় সাজানো হয়েছে। রুবাই সব দেখে শুনে অভিভূত হয়ে গেল। সত্যি
সপ্তপর্ণা ম্যামের নজর আছে বলতে হবে। নো ওয়ান্ডার কোম্পানির সিইও মিস্টার সো জুন কেন ওনাকে এত ভরসা করেন। এদিক ওদিক ঘুরতে ঘুরতে রুবাই দেখতে পেল ছাদের এক কোণে টিমের বাদবাকিদের সাথে ওর 3 জাপানি বন্ধুও বসে আছে। অতিরিক্ত কাঁদার কারণে নাকি সারাদিন কিছু না খেয়ে থাকার জন্য কে জানে, নানামির চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। এদের সাথে আজ কথা বলতেই হবে, জানতেই হবে কি ইউরি। আর আরে আওকি গাহারাটাই বা কি? সেদিন দাইকে বলেছিল বটে ওদের লোক সংস্কৃতির মতে এটা নাকি একটা ভুতুরে জায়গা, কিন্তু 2022 সালে ভূত অসম্ভব। কিন্তু তবুও ব্যাপারটা একবার জানতে হচ্ছে বই কি। তবে তার আগে নানামের ফেরার ব্যাপারটা ফাইনাল করে দিতে হবে। আর মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি শুনলাম। মা বলেছিল কাউকে অভুক্ত রাখতে নেই, তাহলে আল্লাহর অপমান করা হয়। যাই, ওকে একটু খাবার খাইয়ে আসি। হোটেলের ম্যানেজারকে গাড়ি রেডি করতে বলে রুবাই একটা প্লেটে কিছু খাবার নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল ওর জাপানি বন্ধুদের কাছে। ভাষা জানা থাকায় আলাপ জমাতে অসুবিধে হলো না। নানামি রুবাইকে দেখে হাও মাও করে চিৎকার করে উঠল। সে এখানে কোনো মতেই থাকতে চায় না। রুবাই বুঝতে পারল নানামি ওকে কেন এক সম্ভাব্য মৃত্যুর কথা বলে সতর্ক করে দিতে চাইছে এবং নিজেও ফিরে যেতে চাইছে। কিন্তু রুবাই তাতে আমল না দিয়ে 1 চামচ খাবার তুলে নানামির মুখের কাছে ধরল আর মনে মনে ভাবল, ইস, আমার যদি এরকম মিষ্টি একটা বোন হতো, আমাকে আপা বলে ডাকতো, আমি তার খুব যত্ন নিতাম, খুব আগলে রাখতাম তাকে। না থাক, বেশি কথা বলে ওকে আর কষ্ট দেব না। আমি বরং দাইকির সাথে কথা বলে দেখি। সুতরাং যেমন ভাবা তেমন কাজ। নানামিকে ওর ফেরার সংবাদটা দিয়ে রুবাই দাইকির দিকে ফিরে বসল। কথা বলতে লাগলো ওদের এই নারুসাওয়া আশা নিয়ে ভয় পাওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটার ব্যাপারে। ওদিকে নানামিকে ওর ফিরে যাওয়ার খবরটা দিতে বেচারি এত খুশি হয়েছে যে 2 চোখ ভরা আনন্দাশ্রু নিয়ে রুবাইকে জড়িয়ে ধরে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। আসলে প্রাণের মায়া সবারই প্রিয়। হেই দাইকি! নানামি একটু শান্ত হতে রুবাই দাইকিকে ডাকলো। তোমার সাথে কিছু কথা বলার ছিল, কিন্তু এইখানে না, নিরিবিলি কোথাও। রুবাই বুঝল এসব ভুতুরে আলোচনা সবার সামনে না করাই ঠিক হবে। বিশেষত সপ্তপর্ণা ম্যাম যদি দেখে ফেলেন তাহলে আর রক্ষে নেই। দাইকির হাত ধরে রুবাই রিসর্টের গোডাউনে চলে এলো। দরজাটা বন্ধ করে বলে উঠল, এবার আমাকে বলো তো, ইউরেই আবার কি? আর ওই যে আওকি গাহারাটা, ওটা কি? তোমরা কি লুকোচ্ছ বলো তো? কথা দিলাম আমি রাগ করব না আর কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু তুমিও আমাকে সত্যিটাই বলবে। দাইকি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রুবাইয়ের দিকে। তারপর ভাবলেশহীন চাহনিতে বলে উঠল, আওকি গাহারা নরকের আর এক নাম রুবাই। একবার যার ভেতরে গেলে জ্যান্ত ফিরে আসা যায় না। ওই মৃত্যুর বনানী তোমার শেষ নিঃশ্বাস কেড়ে না নেওয়া পর্যন্ত তোমাকে ছাড়বে না। ওই ইউরেই সবাইকে গ্রাস করে। কি সব আবল তাবল বলছো? তুমি খুব ভালো করেই জানো যে আমরা এখানে অফিসিয়াল কাজ করতে এসেছি, আর এই ডিল আমাদের ইন্টার্নশিপের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আর কোনোভাবে যদি এই ডিলটা ফেল হয় তাহলে র্যাপিউতো রোবটিক্সের চাকরিটা হাতছাড়া হয়ে যাওয়াও আশ্চর্য কিছু নয়। তাই যা বলছো একটু ভেবে চিনতে বলো, আর এসব গুজব রটানো বন্ধ করো। আচ্ছা বলো তো রুবাই, তোমার কাছে তোমার কেরিয়ার বেশি না প্রাণ? রুবাইয়ের ধমকে একটুও বিচলিত না হয়ে সেরকমই নিরুত্তাপভাবে বলে চলল দাইকি, তুমি এ সম্বন্ধে কিছুই জানো না, তাই একে বুজরুকি বলা বন্ধ করো। সত্যি ছেলেটা অদ্ভুত।
না হলে নিজের লিডারের সাথে মুখে মুখে জবাব দেওয়া চারটিখানি কথা নয়। তাহলে আমাকে সত্যিটা বলো। গলার স্বরে ধৈর্যের বাঁধ ভাঙল রুবাইয়ের। এখানেই, এক্ষুনি, আমি সব শুনতে চাই। তুমি সত্যিটা জানতে চাও, তাই না? তাহলে শোনো, অনেক বছর আগের কথা। দাইকির বর্ণনা শুনতে শুনতে রুবাইয়ের সর্বাঙ্গে শিহরণ ঢেউ খেলে গেল। রোমকূপে কাঁটা দিয়ে উঠল এক নৃশংস ও পৈশাচিক ইতিহাসের কথা জানতে পেরে। দাইকি এত সুন্দর করে বলছিল একটার পর একটা ঘটনা, যেন সবটা রুবাইয়ের চোখের সামনে ভেসে উঠছিল। চূড়ান্ত বর্বরতার সংজ্ঞা জানতে পেরে রুবাই অবাক হয়ে গেল যখন শুনল পৃথিবীর অন্যতম কুখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির উত্তর পশ্চিম পার্শ্বদেশে অবস্থিত আওকিগাহারার জঙ্গল আসলে পৃথিবীখ্যাত একটি সুইসাইড পয়েন্ট, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আত্মহত্যার টানে। সে আদি অনন্তকাল ধরে চলে আসছে এই কুপ্রথা। জাপান সরকার জঙ্গলে ঢোকার মুখে সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে জঙ্গলের ভেতরে নানা জায়গায় নানা জীবনমুখী বার্তা লেখা সাইনবোর্ড আটকানো ইত্যাদি অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি এই মৃত্যুলীলা। আজও তাই জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় মানুষের দেহাবশেষ ও তাদের ফেলে যাওয়া ব্যবহৃত জিনিসপত্র, যার মধ্যে সুইসাইড ম্যানুয়াল জাতীয় বইও পড়ে থাকতে দেখা গেছে কখনো কখনো। আওকিগাহারা, জাপানি ভাষায় যার আরেক নাম জুকাই, যাকে সারা পৃথিবী চেনে দ্য সুইসাইড ফরেস্ট অথবা দ্য সি অফ ট্রিজ নামে। তা আদপে বহু বছরের আগ্নেয় শিলা জমে তার ওপরে বৃষ্টির জল পড়ে সৃষ্টি হওয়া একটি অতীব ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নয়। কিন্তু সভ্য যুগের প্রথমার্ধে এখানে ঘটা কিছু অপকর্ম জায়গাটিকে বদনামের শীর্ষে নিয়ে গেছে। এতটাই যে চারপাশে এত সুন্দর ট্যুরিস্ট স্পট ও ট্রেকিং হাইকিং প্লেস থাকা সত্ত্বেও মানুষজন নারুসাওয়া আসতে ভয় পায়, আর যারা আসে তারা বেশি দিন থাকতে পারে না। কেউ কেউ আবার না ফেরার দেশে চলে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। এক সমীক্ষায় প্রমাণিত প্রতি বছর গড়ে প্রায় 100 জন মানুষ এই আওকিগাহারার গভীরে নিজের জীবন নিজের হাতে বলি দেন। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এখানে সব থেকে বেশি হয়। আবার কেউ কেউ বিষ খেয়েও অথবা অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ বা পেইন কিলার খেয়েও মারা যায়। এবং জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে কিছু ক্ষেত্রে তাদের মৃতদেহ খুঁজেই পাওয়া যায় না, অথবা তারা বরাবরের মতো হারিয়ে যায় তাদের শেষ চিহ্নটুকু নিয়ে। আর এই হত্যালীলা আজকের নয়, এই মৃত্যুপুরীর ইতিহাস লুকিয়ে আছে জাপানের বিবর্তনের অনেক গভীরে। সভ্যতার সিঁড়ি বেয়ে মানবজাতি তখন সবে চলা শুরু করেছিল। জাপানের কিছু গোষ্ঠীর মধ্যে শুরু হয় এক অদ্ভুত প্রথা, যার পোশাকি নাম উবাসুতে হলেও বাস্তবে তা ছিল বর্বরতা ও মানবতাহীনতার এক চূড়ান্ত নিদর্শন। দুর্ভিক্ষ, অনাহার, খিদের জ্বালা মানুষকে যে হিংস্র পশুতে পরিণত করে তোলে এবং তার বিবেক বুদ্ধি যে চরম পরিমাণে লোপ পায়, তা হয়তো জাপানিরাই প্রথম দেখিয়েছিল। তাই তো তারা সংসারে একটা পেটের খরচ কমাতে পরিবারের সবচেয়ে বয়স্ক, শারীরিক দিক থেকে অক্ষম মানুষটাকে দূরের ঘন জঙ্গলে বা এলোমেলো পাহাড়ে ফেলে আসত, যাতে সে খিদে, তেষ্টায়, প্রতিকূল আবহাওয়ায় কষ্ট পেয়ে মরে যায় ধীরে ধীরে। আর এই আওকিগাহারা ছিল এই রকমই অসংখ্য হতভাগ্য পরিত্যক্তের ঠিকানা, যারা জীবন যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুকে আলিঙ্গন করতে পিছপা হতো না। কথিত আছে এই সব অসহায় মানুষদের আত্মাই পরবর্তীকালে পরিণত হতো ইউরেই নামক প্রেতে, কারণ তারা প্রচণ্ড অতৃপ্তি বুকে নিয়ে মারা যায় এবং তাদের অন্তিম সৎকারও ঠিকমতো করা হয় না। যেহেতু অধিকাংশ ক্ষেত্রে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় না, অথবা বেশিরভাগ সময় পরিজনেরাই আসতে চায় না মৃতদেহ খুঁজে বার করে নিয়ে যেতে, আর জীবদ্দশায় ওইসব মানুষগুলোর ভিতরে জমতে থাকে প্রবল প্রতিহিংসা,
পরিবারের সদস্যদের প্রতি, যারা তাদের ওইভাবে কষ্ট পেয়ে মরার জন্য ফেলে রেখে গিয়েছিল, তাদের প্রতি ঘেন্না বাড়তে থাকে। জীবনের প্রতি মায়া জেগে ওঠে আরও বেশি করে। তাই মৃত্যুর পর দুঃখ ও প্রতিশোধ স্পৃহায় জর্জরিত এইসব মানুষের আত্মা, বা জাপানি ভাষায় যাকে বলা হয় রেইকান, পরিণত হয় ইউরেই নামক প্রেতে। তারা ফিরে আসে পৃথিবীতে তাদের ফেলে যাওয়া কাজ সমাপ্ত করতে। যতক্ষণ না তাদের শ্রাদ্ধ শান্তি কার্য সঠিক উপায়ে সম্পন্ন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ইউরেইরা এক মূর্তিমান বিভীষিকা স্বরূপ পৃথিবীর মাটিতে বিচরণ করে বেড়ায়। আর এই ইউরেই সাধারণ ভূতের থেকে অনেকাংশে আলাদা। আওকিগাহারার জঙ্গল ইউরেইদের নিরীহ মানুষকে বিভ্রান্ত করার কাজে লাগায়। কথিত আছে, যদি কেউ জঙ্গলে হারিয়ে যায় এবং তার মনে অনেক দুঃখ জমা থাকে, তাহলে ইউরেই সেই চাপা কষ্টকে তার বিরুদ্ধে ব্যবহার করে। তারা মানুষটিকে খুঁজে বের করে তাকে হ্যালুসিনেট করতে বাধ্য করে। তারপর তার মধ্যে মরে যাওয়ার ইচ্ছে জাগিয়ে তোলে ক্রমাগত মানসিক আক্রমণের মাধ্যমে। এক পর্যায়ে পৌঁছে মানুষটি নিজেই নিজেকে শেষ করে দেয় নিজের অজান্তেই। সে বুঝতেই পারে না যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অতএব ইউরেইদের প্রকোপ কমানোর জন্য স্থানীয় লোকজন প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে জঙ্গলে ঢোকেন ও নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার করে আনেন মৃত ব্যক্তির দেহাবশেষ, যাতে তাদের সঠিক উপায়ে সৎকার করে অতৃপ্তির হাত থেকে নির্বাণ লাভ করানো যায়। সেই 1970 থেকে চলছে তাদের কর্মযজ্ঞ। পথ হারিয়ে ফেলা আটকাতে তারা অনেক সময় প্লাস্টিকের বড় সেলোটেপ অথবা ফিতে নিয়ে গাছের সাথে আটকে রেখে যান। কখনো ছোট ছোট সাইনবোর্ডে ডু নট লিভ দ্য পাথ লিখে রেখে যান মানুষের হারিয়ে যাওয়া আটকাতে। এসব কাজে অনেক সমস্যার মুখোমুখি হন তারা, তবুও থামান না তাঁদের নিরলস প্রচেষ্টা। আরও একটা অদ্ভুত বিষয় হলো, আওকিগাহারার ভিতরে গাছপালাগুলিও অদ্ভুতভাবে নড়াচড়া করে ওঠে মাঝে মাঝে। বিসদৃশভাবে চোখে পড়ে তাদের শাখা প্রশাখা ও কাণ্ডমূলের বিকৃত গড়ন। পর্বতের পাদদেশে এর অবস্থান হওয়ার জন্য এখানকার মাটি অত্যন্ত শক্ত। চারিদিকে ছোট বড় নানান আকৃতির পাথুরে গুহা দেখতে পাওয়া যায়, যেগুলি এক একটায় বিভিন্ন রহস্য লুকিয়ে রেখেছে। কিন্তু সব থেকে রোমাঞ্চকর হলো এই জঙ্গলের নিস্তব্ধতা মাখা অপার শূন্যতা। গাছপালার ঘনত্ব বেশি হওয়ার জন্য সেখানে দিনের বেলাতেও অন্ধকার থাকে। পাতার ভিড়ে সূর্যালোক উঁকি দিতে পারে না ঠিক করে, হাওয়াও বইতে অক্ষম হয়। আর তাই হয়তো সেখানে নিজের নিঃশ্বাসকেও মনে হবে প্রাণীর গর্জনের সমতুল্য। এছাড়াও কোনো এক রহস্যময় কারণে জঙ্গলের ভিতরে কোনো বৈদ্যুতিন যন্ত্রপাতি, যেমন জিপিএস ট্র্যাকিং ডিভাইস, কাজ করে না। স্মার্টফোনের কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে। এমনকি সাধারণ কম্পাসও দিক নির্ণয় ভুলে যায়। এক মনে বিভোর হয়ে দায়কির কথা শুনতে শুনতে রুবাই খেয়ালই করেনি কখন ঘড়ির ঘোড়া টকবক টকবক ছুটতে ছুটতে সকাল গড়িয়ে দুপুরে লাঞ্চ টাইমে এসে ব্রেক মেরেছে। এরপর তো ওদের সন্ধেবেলার প্রোগ্রামের জন্য রেডি হতে হবে দুপুরের খাবার খেয়ে। হুঁশ ফিরল দরজায় ঠক ঠক শব্দ শুনে। সপ্তপর্ণা ম্যাম। দরজার ফাঁকে চোখ রেখে চমকে উঠল রুবাই। ওপেন দ্য ডোর রুবাই। সপ্তপর্ণার গলার স্বরে আদেশ আর ধমক একসাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। আমি জানি তুমি এখানেই আছো। কি করছো তুমি এখানে? জানো না আমাদের সবার একসাথে লাঞ্চ করার কথা ছিল? ভুলে গেলে তুমি? তোমাকে তোমার ঘরে ও সারা রিসর্টে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমি। তোমার ফোনও বেজে বেজে কেটে যাচ্ছিল। তারপর লিলিতের কাছে জানতে পারলাম যে ও তোমায় দেখেছে রিসর্টের গোডাউনে ঢুকতে। ওখানে কি করছো তুমি রুবাই? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কাম অন, দরজাটা খোলো রুবাই। দরজায় জোরে ধাক্কা দিতে লাগলো সপ্তপর্ণা।
বোঝাই যাচ্ছে ও প্রচন্ড রেগে গেছে রুবাইয়ের ওপর। আর এই দাইকিটাই বা কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না সকাল থেকেই। অনেকক্ষণ ডাকাডাকির পর কাঁচুমাচু মুখে ভয়ে ভয়ে দরজাটা খুলল রুবাই। ওর বুকের মধ্যে দুরু দুরু দ্রিম দ্রিম শব্দ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দাইকের কাছে ওদের দেশের ভূতের গল্প শুনে রুবাই যত না ভয় পেয়েছে তার বেশি ঘাবড়ে গেছে সপ্তপর্ণা ম্যাডামের চেঁচামেচি শুনে। ম্যাম। দরজাটা ফাঁক করে মুখ বাড়ালো ও। রুবাই। এক ধাক্কায় গোডাউনের মরচে পড়া দরজাটা খুলে রুবাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকা দাইকিকে দেখে চমকে উঠল সপ্তপর্ণা। রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ সব রকম ইমোশন স্লো মোশনে মিশে গেল ওর ভেতরে। জ্বলন্ত দৃষ্টিতে রুবাইকে কয়েক মুহূর্ত দেখে হনহনিয়ে চলে গেল সপ্তপর্ণা ওখান থেকে। ম্যাম দাঁড়ান, শুনুন একবার প্লিজ, প্লিজ লেট মি এক্সপ্লেন। রুবাইয়ের কাতর ডাকে সপ্তপর্ণা কোনো সাড়া দিল না। আপনি যা ভাবছেন তা ভুল, প্লিজ ওয়েট ম্যাম প্লিজ। সপ্তপর্ণার পিছু পিছু দৌড়ালো রুবাই। স্থান, কাল, পাত্রের তাল জ্ঞান ভুলে গিয়ে রুবাই হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল যখন দেখল সপ্তপর্ণা ওর এতবার ডাকাতেও উত্তর না দিয়ে এগিয়ে গেল। পর্ণা দাঁড়াও। সর্বসমক্ষে নিজের HR ম্যামকে তার আবদারি নামে ডেকে ফেলল রুবাই। সপ্তপর্ণা সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল, কিন্তু পিছন ফিরে তাকালো না। রেলিংয়ে হাত রেখে আর চোখে দেখল রুবাই ওর দিকে এগিয়ে আসছে নিচ থেকে। উপরে উঠে তাড়াতাড়ি লিফটের সুইচটা টিপে দিল সপ্তপর্ণা। থাক, এইটুকু অভিমান জিইয়ে রাখা ভালো। অটো অপারেটেড লিফটের দরজা রুবাই আসার আগেই বন্ধ হয়ে গেল। ফুজিকাওয়া গুচিকো শহরের কোজান্তে ইউবুয়া হোটেল অ্যান্ড রিসর্টে আজ জমজমাট ব্যাপার। চারিদিকে সাজো সাজো রব। এই প্রথম কোনো বড় বিজনেস ইন্ডাস্ট্রি তাদের অ্যানুয়াল সামিট করতে এসেছে ওদের ব্যবস্থাপনায়। হ্যাঁ, যদিও এরকম বিজনেস সামিট রিসর্ট কর্তৃপক্ষের কাছে নতুন নয়, এর আগেও অনেক কোম্পানি এসেছে এই রিসর্টে, কিন্তু রাপিউতা রোবোটিক্সের মতো বড় কোম্পানি এই প্রথম। আজ তাই সমস্ত রিসর্ট কর্মচারীদের মধ্যে জবরদস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। একটু পরে শুরু হবে অনুষ্ঠান। এক এক করে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। ছাদে উঠে সপ্তপর্ণা ম্যাডামকে কোথাও দেখতে পেল না রুবাই। খোঁজ নিয়ে জানতে পারল তিনি মিস্টার সোজুনের সাথে ভিডিও কনফারেন্স মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাকে যেন ডিস্টার্ব না করা হয়, তিনি তার সময় মতো চলে আসবেন রাতের অনুষ্ঠানে। হলোটা কি হঠাৎ ম্যামের? এই প্রোগ্রামটা নিয়ে তো উনি খুব এক্সাইটেড ছিলেন, আর আজ উনি নেই। চিন্তায় পড়ে গেল বেচারি। ম্যাডাম না থাকলে ও সব কিছু একা কিভাবে ম্যানেজ করবে সেই ভেবে। ও গড, এখন আমি সব কিছু একা কিভাবে সামলাবো? ম্যামের সাহায্য ছাড়া কিছুই তো বুঝতে পারবো না আমি। ম্যামকে একটা ফোন করব? না না থাক, উনি যদি আবার রাগ করেন। উনি তো এখন মিটিংয়ে আছেন শুনলাম। না, আমার পারতেই হবে। এই জন্যই তো বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্টে সিলেক্টেড হয়েছি। আর ম্যাম ভরসা করে এতজনের একটা টিম আমার দায়িত্বে ছেড়ে দিয়েছেন। ট্রেনিংটা কি এতদিন এমনি এমনি নিয়েছি নাকি? নিজেকে ভরসা জুগিয়ে রুবাই অনুষ্ঠান শুরু করতে উদ্যত হলো। প্রথমে শুরু হলো ওদের কোম্পানির তৈরি বিভিন্ন মডেলের স্বয়ংক্রিয় রোবটের প্রদর্শনী। সাথে রুবাইদের টিমের সবাই মিলে সুন্দর বক্তব্যের মাধ্যমে বর্ণনা দিতে লাগলো মডেলগুলোর ব্যাপারে। তারপর এলো রুবাইয়ের স্পিচ দেওয়ার পালা। রাপিউতা রোবোটিক্সের হয়ে কেতা দুরস্ত এবং সাবলীল ভঙ্গিতে ভাষণ দিয়ে রুবাই নিজের কোম্পানিকে অসাধারণভাবে উপস্থাপন করলো বিশ্বের দরবারে। সারা ব্যাংকোয়েট হল ফেটে পড়ল হাততালিতে। অদূরে দৃষ্টি মেলে রুবাই দেখল সপ্তপর্ণা ম্যাডাম দাঁড়িয়ে আছেন। এক দৃষ্টে তিনি দেখছেন ফিটফাট ফরমালে সজ্জিত রুবাইকে।
ভীষণ উৎফুল্ল হয়ে রুবাই একগাল হাসল ওর প্রিয় ম্যাডামের দিকে তাকিয়ে। কিন্তু হায় রে বিধাতা, হয়তো অভিমানের এখনো অনেকটাই বাকি ছিল কমতে। তাই সপ্তপর্ণা এড়িয়ে গেল রুবাইকে। অবজ্ঞাসূচক ভঙ্গিতে একটা রেড ওয়াইনের গ্লাস হাতে নিয়ে চেয়ারে পা ক্রস করে বসল সপ্তপর্ণা। যেন খুব ব্যস্ত এমন ভাব করতে লাগলো, হাতে ধরা আইপ্যাডে আঙ্গুল নাড়াচাড়া করতে করতে। রুবাই ঠিক বুঝে উঠতে পারল না ব্যাপারটা কি হচ্ছে। ওর কি প্রেজেন্টেশন দিতে কোথাও ভুল হয়ে গেছে, নাকি ওর ড্রেস কোড ঠিকঠাক হয়নি? না হলে ম্যাডাম ওকে ইগনোর করলেন কেন? ও তো ম্যামের কথা মতো ফর্মাল পরেই এসেছে এবং যথাসম্ভব ভালোই বলেছে সবকিছু। বাকিরাও তো খুব খুশি, ক্লায়েন্টও ডিল পাক্কা করবেন বলে জানিয়েছেন। আজ রাতের পার্টির পর কাল সব সই সাবুত সম্পন্ন করা হবে ওদের সাথে। তাহলে নাকি আজ সকালের ঘটনাটা নিয়ে ম্যাডাম আপসেট আছেন? একবার ওনার সাথে কথা বললে হয় না? হতে পারে ওনার কোথাও বুঝতে ভুল হচ্ছে। এভাবে চেপে রাখলে অশান্তি আরো বাড়তে পারে। তার চেয়ে কথা বলে মীমাংসা করে নেওয়া ভালো। সপ্তপর্ণার দিকে এগিয়ে গেল রুবাই, কিন্তু পারল না। তার আগেই জয়ী ওর হাত ধরে টেনে থামিয়ে দিল। এখন নাচ গান শুরু হবে, আর রুবাইকে একটা গান গাইতে হবে সেখানে। হোয়াট? রুবাই চমকে উঠল জয়ীর উদ্ভট দাবি শুনে। এই মেয়েটার মাথায় সত্যি ছিট আছে। আর ইউ ক্রেজি? না, আমি সিরিয়াস। জয়ী উচ্চিংড়ের মতো লাফাতে লাগলো প্রায়। সে নাকি রুবাইয়ের ফেসবুক প্রোফাইলে দেখেছে ওর হবি হিসেবে গিটারিং, সিঙ্গিং, মাউথ অর্গান প্লেয়িং ইত্যাদি লেখা আছে। অতএব রুবাই গান জানে এবং তাকে গাইতেই হবে, ব্যাস। তোমাকে গাইতেই হবে, কাম অন। জয়ী প্লিজ বোঝার চেষ্টা করো। রুবাই জয়ীকে প্রাণপণ বোঝাতে লাগলো যে ও গান গাইতে পারবে না। জয়ী যা কিছু দেখেছে রুবাইয়ের ফেসবুকে তা আসলে ওর হোস্টেল লাইফের ফ্যান্টাসি থেকে জন্ম নেওয়া কিছু বেখেয়ালি শখ ছাড়া আর কিছুই নয়। কালের বেহিসেবি স্রোতে সে সবই আজ প্রায় বিস্মৃত। জয়ী আমি সত্যি গাইতে পারি না, প্লিজ জোর করো না। কিন্তু জয়ী রীতিমতো নাছোড়বান্দা হয়ে উঠল। ইতিমধ্যে ও কোত্থেকে কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়ে ফেলেছে ওর দাবিতে সোচ্চার হওয়ার জন্য। অতএব ফিনিক্স, টনি ও বাকিরা রুবাইকে টানতে টানতে নিয়ে গেল স্টেজের উপর। রুবাই একবার পেছন ফিরে দেখার চেষ্টা করলো সপ্তপর্ণা ম্যাডামকে, কিন্তু দেখলো তিনি যে কে সেই নিজের আইপ্যাডের আনাচে কানাচে ঘুরতে ব্যস্ত। একবারও মুখ তুলে তাকালেন না তার স্নেহের রুবাইয়ের দিকে। রুবাই স্টেজে উঠে ঠিক ভেবে পেল না কি গান গাইবে। এইসব তো কত বছর আগে ছেড়ে দিয়েছে ও। কাছের মানুষরা ছেড়ে চলে যাওয়ার পর থেকে তো ও এসব ছুঁয়েও দেখেনি। কথা, সুর, তাল, লয়, ছন্দ সবই যে আজ দিশেহারা ওর কাছে। তাহলে আজ এতজনের সামনে গান গাইতে পারবে কি ও? চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল রুবাই মুখ নামিয়ে। মাইকটা মুখের কাছে নিয়ে এসে বলল, ডেডিকেটেড টু সামওয়ান ভেরি স্পেশাল। এগিয়ে এসে গিটারটা হাতে তুলে নিল। তারপর শুরু করলো, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের
চোখ বন্ধ করে নিজের দেশের গন্ধ মাখা পুরো গানটাই গাইছিল রুবাই এক মনে। এটা ওর মায়ের খুব প্রিয় গান ছিল। মা প্রায়ই আব্বাকে উদ্দেশ্য করে গুনগুনিয়ে উঠত গানটা, আর আব্বাও মায়ের সুরে সুর মেলাতো বেসুরো গলায়। চোখ খুলে রুবাই দেখল সপ্তপর্ণা ম্যাডাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। প্রথম হাততালিটা উনিই দিলেন। ওনার চোখের দৃষ্টিতে আর মুখের হাসিতে এক অবর্ণনীয় খুশির ঝিলিক ফুটে উঠেছে। কাউকে খুব ভালোবাসলে তার প্রতি জমাট বাঁধা অভিমানী মেঘ যখন এক নিমেষে কেটে যায়, তখন হয়তো এই হাসিটাই দেখা যায়। তিনি এগিয়ে এলেন রুবাইয়ের দিকে। আমার তোমাকে কিছু বলার আছে রুবাই। আমিও কিছু কথা বলতে চাই আপনাকে ম্যাম। অ্যাকচুয়ালি আজ সকালে সরলমনা রুবাই সকালে হওয়া ঘটনাটার পরিপ্রেক্ষিতে নিজেকে নিরপরাধ বিশ্লেষণ করতে চাইল, কিন্তু পারল না। সপ্তপর্ণা ব্যাঘাত ঘটালো। আজ যদি তোমাকে আমি কথাটা না বলি, হয়তো আর কোনোদিনই বলতে পারবো না। হয়তো চিরকালই অঘরে ঘুমিয়ে থেকে যাবে আমার অনুভূতিরা, তাদের সঠিক স্বীকৃতি না পেয়ে। একটু থামল সপ্তপর্ণা। রুবাইয়ের চোখে চোখ রেখে বলে উঠল, তাই আজ তাদের উপযুক্ত স্বীকৃতি দেওয়ার জন্য আমি সবার সামনে এই মুহূর্তে আমার স্বীকারোক্তি রাখতে চাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রুবাই। আই এম ইন লাভ উইথ ইউ রুবাই। উইল ইউ বি মাইন্ড ফর এভার অ্যান্ড ফর অলওয়েজ? গোটা ব্যাংকোয়েট হলটায় কয়েক মুহূর্তের জন্য হঠাৎ করে পিন ড্রপ সাইলেন্স নেমে এলো। কারোর মুখে রাশ উঠছে না যেন। আসলে রাশভারী ও গাম্ভীর্যপূর্ণ পারো ম্যাডামকে এতটা স্পর্শকাতর পরিস্থিতিতে আগে তো কেউ দেখেনি, তাই সবাই অবাক হয়ে গেছে। তবে সব থেকে বেশি অবাক হয়ে গেছে রুবাই। স্তম্ভিত হয়ে সে তাকিয়ে আছে সপ্তপর্ণার দিকে। না পারছে তাকে ফিরিয়ে দিতে, না পারছে তাকে বুকে টেনে নিতে। এ ওর আজ কি হলো? এভাবে নিজেকে কোনোদিন দেখতে তো চায়নি, নিজেকে এতটাও দুর্বল বানাতে চায়নি ও। জিল্লু চলে যাওয়ার পর তো ও ঠিকই করেছিল নিজেকে কোনো দিন আর কারোর কাছে সঁপে দেবে না। তাহলে আজ নিজেকে এত অসহায় কেন মনে হচ্ছে সপ্তপর্ণা ম্যাডামের কাছে? আলতো করে সপ্তপর্ণার গালে হাত রাখলো রুবাই। দু চোখ ভরে ওকে দেখতে লাগলো। আর পারল না। ভিজে এলো দু চোখের পাতারা। বন্ধ ঠোঁটের ওপারে না বলা ব্যথারা কেঁপে উঠল হঠাৎ মুক্তির আশায়। ছুটে বেরিয়ে গেল রুবাই ব্যাংকোয়েট হল থেকে। রুবাই! ব্যর্থ আর্তনাদে রুবাইকে পিছু ডাকলো সপ্তপর্ণা। থামানোর চেষ্টা করেও পারল না। Oh God, what have I done? আমি তোমাকে হার্ট করতে চাইনি রুবাই, I swear. মাথায় হাত দিয়ে বসে পড়ল সপ্তপর্ণা। চোখের কোণে উঁকি দিল ভরে ওঠা বিষাদ। জয়ী এতক্ষণ পিটপিট করে একবার সপ্তপর্ণা ম্যাডামকে, একবার রুবাইকে দেখছিল। হয়তো বোঝার চেষ্টা করছিল সিচুয়েশনটা কি হচ্ছে। অবস্থা বেগতিক দেখে রুবাইয়ের পিছু পিছু ছুটলো ওকে আটকাতে। পিছন পিছন ফিনিক্সও দৌড়ালো। টনি আর কি করবে ভেবে না পেয়ে টিমের বাদবাকিদের নিয়ে পার্টি আর গেস্টদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। সপ্তপর্ণা ম্যাডামকে ডাকতে গিয়ে দেখলো তিনি অনেক আগেই বেরিয়ে গিয়েছেন পার্টি ছেড়ে। ওদিকে রুবাইকে কোথাও খুঁজে না পেয়ে জয়ী আর ফিনিক্স খুব চিন্তায় পড়ে গেল। ওর ফোনও লাগছে না, বেজে বেজে কেটে যাচ্ছে। কোথায় গেল মেয়েটা? রুবস! গোটা রিসর্টময় রুবাইকে খুঁজতে লাগলো জয়ী আর ফিনিক্স। তুমি কোথায়? অবশেষে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওরা ছুটতে ছুটতে এসে দেখলো রুবাই রিসর্টের অন্ধকার চিলড্রেন্স পার্কে একটা দোলনায় বসে আছে, মাথাটা সামান্য ঝুঁকিয়ে। রুফটপে পার্টি হবে বলে রিসর্টের এই পার্কটা আজ দুপুর থেকেই ফাঁকা ছিল। এমনকি লাইটগুলোও জ্বালায়নি রিসর্টের কর্মচারীগুলো, তাই অন্ধকারে রুবাইকে ঠিক দেখাও যাচ্ছিল না। ওরা স্রেফ চাঁদের আলোয় রুবাইয়ের ক্রিম কালারের ফর্মাল শার্টটা দেখে চিনতে পারল। জয়ী আর ফিনিক্স
হন্তদন্ত হয়ে এগিয়ে এলো রুবাইয়ের কাছে। কিভাবে ওকে সামলাবে তা বুঝতে না পারলেও জয়ী ওর কাঁধে হাত রাখল। চলো ভেতরে যাই। ছল ছল চোখে মুখ তুলে তাকালো রুবাই। বোঝাই যাচ্ছে মেয়েটার ভেতরে প্রচুর কষ্ট জমাট বেঁধে আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারার কোনো ভাষা জানা নেই ওর। আর তাই হঠাৎ কোথাও কেউ ভালোবাসার দরজা খুলে দিলে মেয়েটা নিজেকে গুটিয়ে নেয়, ঠিক যেমনটা হয়েছিল প্রথম দিন জয়ীদের গ্রুপটার সাথে বন্ধুত্ব করার সময়। আসলে হয়তো রুবাই আতঙ্কে ভোগে আবার সব কিছু হারিয়ে ফেলার। রুবাইকে ওর রুম অবধি এগিয়ে দিল ফিনিক্স আর জয়ী। সপ্তপর্ণা ম্যামের সাথে হওয়া মুহূর্তটা নিয়ে ওরা একটা কথাও বলল না। ওরা বুঝতে পারছিল ওসব নিয়ে কথা বললে রুবাইয়ের মন খারাপ আরও বাড়তে পারে। ঘরে ঢোকার আগে হঠাৎ রুবাই ওদের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কি কোনো ভুল করে ফেললাম? রূপস, আমি শুধু একটা কথাই বলতে চাই, তোমার মুভ অন করাই উচিত। শুড আই টক টু হার? ও ও কোথায়? রুবাই বোকার মতো প্রশ্ন করতে লাগলো সপ্তপর্ণাকে উদ্দেশ্য করে। এখন সেটা তোমার ব্যাপার। রুবাইয়ের চোখে চোখ রেখে বুদ্ধিদীপ্ত স্বরে কথাগুলো বলতে লাগলো জয়ী। আসলে ওরাও চায় ওদের ভালোবাসার কাঙাল প্রিয় বন্ধুটা একটু শান্তির ঠিকানা পাক। ডোন্ট কিল দ্য মোমেন্ট রূপস, লেটস লিভ ইট। একগাল হেসে চলে গেল ফিনিক্স, সাথে জয়ীও। দরজাটা বন্ধ করে রুবাই বসে বসে ভাবতে লাগলো ওদের বলে যাওয়া কথাগুলো। কিন্তু আমি যে জিল্লুকে কথা দিয়েছিলাম আমি ওকে ছাড়া অন্য কারো হব না কোনো দিন, তাহলে আমি কি পর্ণাকে খুশি করতে পারবো আদৌ? আব্বা মায়ের মতো জিল্লুও তো আমায় ছেড়ে চলে গেল, এবং তার জন্য তো আমিই দায়ী। আমিই ওকে ধরে রাখতে পারিনি, বুঝতে পারিনি ওকে, গুরুত্ব দিইনি সময় থাকতে। তাহলে আজকে আমি পারবো পর্ণার খুশির দায়িত্ব নিতে, ভার নিতে ওর সব আবেগের? ও খোদা, এসব কি হচ্ছে আমার সাথে? রাত প্রায় 12টা। দুঃসাহসের বাড়াবাড়ি করে ফেলল রুবাই। কোজান্তি ইউবুয়াতে নেমে এসেছে এক শান্তিময় অন্ধকার। সব কটা ঘরে আলো নিভে গেছে, গভীর ঘুমে আচ্ছন্ন সবাই। জেগে শুধু দুজন। একজন শাওয়ারের জলে ভাসিয়ে দিচ্ছে নিজের অপ্রকাশিত কষ্টদের, অন্যজন মনের দোলাচলে ভুগছে নিজেকে আরেকবার সমর্পিত করার বাসনায়। চুপি চুপি সপ্তপর্ণার ঘরে ঢুকল রুবাই। অদ্ভুতভাবে দরজাটাও খোলাই ছিল। হয়তো সপ্তপর্ণাই ভুলে গেছিল লক করতে। ভালোবাসা হারানোর দুঃখে কারই বা মাথার ঠিক থাকে। কান পেতে রুবাই শুনতে পেল ওয়াশরুমে জল পড়ার ঝরঝর কলকল শব্দ। বুঝতে পারল ম্যাডাম ঘরে নেই। পা টিপে টিপে ওনার বেডরুমে ঢুকে রুবাই দেখল ঘরময় একটা হালকা অথচ টিমটিমে নিয়ন আলো মিশে রয়েছে। টেবিলের ওপর ল্যাপটপটা খোলা, কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আশেপাশে। তারই মধ্যে থেকে একটা স্টিকি নোটসের প্যাড তুলে নিল রুবাই। একটা পাতা ছেড়ে নিয়ে তাতে লিখল ভালোবাসার গানের দুকলি, ইউ উইল বি মাই সামার ইন ডিসেম্বর। সাবধানে চিপকে দিল পাতাটা ল্যাপটপের স্ক্রিনে। আগে থেকেই রিসর্টের করিডোরে রাখা বড় ফুলদানি থেকে এক গোছা জাপানের জাতীয় ফুল সাকুরা অর্থাৎ জাপানিজ চেরি ব্লসম ফুল তুলে এনেছিল রুবাই আসার সময়। সন্তর্পণে সেগুলো রেখে দিল ল্যাপটপের কিবোর্ডের ওপর। তারপর ঘরের ভিতর অন্ধকারের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো সপ্তপর্ণার বেরিয়ে আসার জন্য। অনেকক্ষণ পর সপ্তপর্ণা বেরিয়ে এলো মাথা মুছতে মুছতে।
বোঝা যাচ্ছিল সারা দিনের সব ক্লান্তি, সকল গ্লানি ধুয়ে মুছে সাফ করে এসেছে সে। তার পরনে একটা নীল রঙা টাওয়েল ছাড়া আর কিছুই নেই। নিঃশ্বাস চেপে অপেক্ষা করতে লাগলো রুবাই। কতক্ষণে দেখবে ম্যাম চিরকুটটা? চুলটা মুছে ড্রেসিং টেবিলে রাখা হেয়ার ড্রায়ারটা তুলে নিয়ে পেছন ঘুরল সপ্তপর্ণা। অভ্যাসবশত চোখ চলে গেল টেবিলে ছড়ানো অফিসের ফাইলপত্রগুলোর দিকে। ইস, এগুলো ঠিক করে গুছিয়ে রাখতে একদম ভুলে গেছি। পায়ে পায়ে এগিয়ে এলো। রুবাইয়ের রেখে যাওয়া চিরকুটটা এক টানে হাতে তুলে নিল সপ্তপর্ণা। লাইনগুলো পড়ার পর অজান্তেই হাত চলে এলো ঠোঁটের ওপর। সেন্দাই যাওয়ার পথে সেদিন গাড়িতে তো এটাই বাজছিল, সাবাইয়ের গাওয়া মিলিয়ন ডেজ। সপ্তপর্ণাকে ফুল ভলিউমে সাউন্ড বাড়িয়ে দিয়ে গুনগুন করতে দেখে রুবাই অবাক হয়ে গিয়েছিল। তাহলে গম্ভীরতার আড়ালে একটু হলেও ছেলে মানুষই লুকিয়ে বাঁচে। অকপটে সপ্তপর্ণা বলে ফেলেছিল এটা তার অন্যতম প্রিয় গান। রুবাই সেটা ঠিক মনে রেখেছে। আবেগতাড়িত নিঃশ্বাস উষ্ণ হয়ে উঠল কিবোর্ডে রাখা সাকুরা ফুলগুলো দেখে। মনে পড়ে গেল অনেক দিন আগে কথার ছলে রুবাইকে বলেছিল সাকুরা ফুল ওর খুব ভালো লাগে। রুবাই, অস্ফুটে জন্ম নিল কিছু শব্দ, দু এক ফোঁটা চোখের জলের সঙ্গী হয়ে। আমি তো হতেই চেয়েছিলাম তোমার শীতরাত্রির উষ্ণ আলিঙ্গন সারা জীবন, কিন্তু তুমি তো। আর পারল না সপ্তপর্ণা কথা শেষ করতে। পেছন থেকে কেউ একজন ওকে জড়িয়ে ধরে। আজ সব কিছুর জন্য আই এম সরি পর্ণা, বাট আই লাভ ইউ টু। অন্তিম মুহূর্তে রুবাই বলে উঠল। কেন রুবাই, কেন? নিজেকে আর ধরে রাখতে পারল না সপ্তপর্ণা। অভিমানী অশ্রুধারা ভিজিয়ে দিল রুবাইয়ের বুক। সেই যদি কাছেই টানবে তাহলে তখন ফিরিয়ে দিয়েছিলে কেন বলো? আমি কি যোগ্য নই তোমার ভালোবাসার? নাকি তোমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই আমার নেই? না পর্ণা, সেরকম কিছুই না। রুবাই চোখ মুছিয়ে দিল সপ্তপর্ণার। তুমি আমার চেয়ে অনেক গুণ ভালো। আমি তোমাকে ডিজার্ভও করি না হয়তো। কোনো এক ভাগ্য বলে বা গত জন্মের কোনো পুণ্য ফলে তোমাকে পেয়ে গেছি কোনোভাবে। সপ্তপর্ণার আধ ভেজা চুলে আঙুল মিশিয়ে দিল রুবাই। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম তখন, যদি তোমাকেও হারিয়ে ফেলি। আমার লাইফ স্টোরি তো তুমি সবই জানো। প্রথমে আব্বা মা, তারপর যে মাঝে মাঝে মনে হয় এসব প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, মায়া, মমতা এসব কিচ্ছু আমার জন্য নয়। আই ডোন্ট ডিজার্ভ অল দিস। আমি খুব অপয়া, প্রচণ্ড অশুভ আমি। আর তাই তো সব সম্পর্কের বাহক হয়ে যারা আমার কাছে আসে তারা অল্প কদিনেই আমায় একলা ফেলে চলে যায়। সেই জন্যই আমি এসব সম্পর্কে জড়াতে আর সাহস পাই না। যদি আবার হিস্ট্রি রিপিটস ইটসেলফ হয়ে যায়, আমার আর সহ্য শক্তি নেই। বিলিভ মি পর্ণা, বিলিভ মি। সপ্তপর্ণা এতক্ষণ চুপ করে শুনছিল সব কথা রুবাইয়ের বুকে মাথা রেখে। এবার মুখটা তুলে ওর গালে হাত রাখল সপ্তপর্ণা। ওর গলাটা ভারী হয়ে এসেছে কষ্টে। আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, বাধা পড়ে থাকবো তোমার কাছে, তোমার হয়ে সারা জীবন। কিন্তু শুধু তুমি কথা দাও, তুমি সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করবে, সমস্ত ভয় কাটিয়ে উঠবে, ডিপ্রেশন আর একাকিত্ব ভুলে আবার ফিরে আসবে জীবনের মূল স্রোতে। আমি তোমার সঙ্গী হব রুবাই, পাশে চলবো, আজ কাল পরশু সারা দিন সব সময়। পর্ণা, আবেগের বশে ডুবে যেতে লাগলো দুটি প্রাণ। আবহাওয়া উষ্ণ হয়ে উঠতে লাগলো ক্রমশ। কিন্তু এক অপ্রত্যাশিত দৃশ্য ঘটনায় বিরতি টানল। এসব কি পর্ণা? উঠে দাঁড়ালো রুবাই।
ছুটে গিয়ে তাড়াতাড়ি ঘরের মেন লাইটটা অন করলো। তারপর নিজেকে আড়াল করতে ব্যস্ত থাকা সপ্তপর্ণাকে ওর দিকে সজোরে ঘুরিয়ে নিল। একবার এক্সপ্লেন করবে এসবের মানে কি? সপ্তপর্ণার চোখে চোখ রেখে প্রশ্নটা করার আগে রুবাই একবার ওর সর্বাঙ্গে চোখ বুলিয়ে নিল। সপ্তপর্ণার সারা শরীরেই অসংখ্য অপারেশন স্টিচের দাগ। এমনকি নারী দেহের লক্ষণ প্রকাশ করে যে অঙ্গগুলি, সেগুলিও কৃত্রিম। যেন সপ্তপর্ণার পা থেকে মাথা পর্যন্ত এই নিখুঁত নারী শরীরের পুরোটাই তৈরি করা হয়েছে কোনো সুদক্ষ শিল্পীর হাতের জাদুতে। শুধু সেখানে রং তুলির বদলে ইউজ করা হয়েছে ফরসেপ ও নাইফ। কেন? এসব থাকলে কি তুমি আমায় অ্যাকসেপ্ট করবে না রুবাই? আচমকা বলে ফেলল সপ্তপর্ণা। তোমার কাছে কি আমার শরীরটাই সব কিছু? আমার মন, আমার ফিলিংস এসব কিচ্ছু ম্যাটার করে না তোমার কাছে? প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে তোমার শরীরের এই অপারেশনের দাগগুলো কি, এর ব্যাকস্টোরি আমি জানতে চাই, ব্যাস। রুবাই একটা চেয়ার টেনে নিয়ে বসল। সপ্তপর্ণা ততক্ষণে অন্তর্বাস পড়ে ফেলেছে। মেজাজ হারালো রুবাই। কি করবে ব্যাক স্টোরি জেনে? জানলেও মেনে নিতে পারবে তো? তো রুবাই, মেনে নেওয়া খুব কঠিন। নাকি সব শোনার পর আমাকে ছুঁড়ে ফেলে দেবে, দূরে সরিয়ে দেবে নিজের লাইফ থেকে? ও কাম অন পর্ণা, এত কথা বাড়িয়ে কি লাভ? তোমাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা বলবে কি না বলো, আদারওয়াইজ আমি ঘরে যাচ্ছি, আমার ভাল লাগছে না একদম। সিরিয়াসলি রুবাই, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। সপ্তক। হোয়াট? দরজা খুলে বেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল রুবাই। সপ্তক পাল উত্তর কলকাতার এক বনেদি পরিবারের সোনার চামচ মুখে জন্ম হওয়া ও বাপ ঠাকুরদার বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী রাজপুত্র, নাকি রাজকন্যা সে। একটু বড় হওয়ার পরই সপ্তক বুঝতে পেরেছিল তার ভেতরে কিছু একটা আছে যেটা নিজেকে প্রকাশ করার জন্য ছটফট করছে, এবং এই একটা কিছু ক্রমাগত তার পুরুষ সত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। ছোটবেলায় মায়ের ওড়নাগুলোকে শাড়ির মতো করে পরা, দিদির লিপস্টিক, কাজল, মেকআপ কিট নিয়ে সাজতে বসা, পিসির হিল জুতো পরে ঘরে হেঁটে চলে বেড়ানো, প্রথম প্রথম সবাই এগুলো শিশু মনের সরলতা ভেবে খেলাধুলা বলে এড়িয়ে গেলেও সমস্যা দানা বাঁধতে শুরু করলো সপ্তকের একটু বড় হওয়ার পরে। ততদিনে সপ্তক দেশে বিদেশের অনেক বইপত্র পড়েছে। সে বুঝতে পেরেছে সে আর বাকি 5টা ছেলেদের মতো নয়। একজন পূর্ণবয়স্ক নারীর মতোই ওর চাহিদাগুলো বৃদ্ধি পাচ্ছিল দিনের পর দিন। এই রোমশ পুরুষালী শরীরটা ধীরে ধীরে ওর কাছে অস্বস্তিদায়ক হয়ে উঠছিল ক্রমাগত। আগুনটা লাগলো যেদিন সপ্তক নেল পালিশ পরতে গিয়ে ধরা পড়ল জেঠুর কাছে। নিজের মনে বিভোর হয়ে থাকা সমস্ত আনন্দ ভেঙে তছনছ হলো যখন পিঠের ওপর সজোরে একটা আঘাত এলো। সঙ্গে জেঠুর গগনভেদী চিৎকার। কান ধরে টানতে টানতে সপ্তককে জেঠু নিয়ে এলেন নিচের উঠোনে। বাড়ির বড় ছোট সবার সামনেই ওর সম্মানের কোনো তোয়াক্কা না করেই হাতে সুখ মিঠিয়ে নিলেন ওর রোগা পাতলা শরীরটার ওপর। সপ্তক অনেক হাতে পায়ে ধরে কাঁদলেও শোনেননি ওর জেঠু। রাতে ওর বাবা অফিস থেকে বাড়ি ফিরে এসে সব শুনে সপ্তককে আরেকবার মারধর করলেন, অকথ্য ভাষায় গালিগালাজও করেন। সেদিন বাবা ও জেঠুর মারে যতটা না ব্যথা পেয়েছিল সপ্তক, তার চেয়ে বেশি জ্বালা দিয়েছিল তাদের বলা কথাগুলো। এরপরে শুরু হলো তার এই স্বাভাবিক দিককে অস্বাভাবিকতা ধরে নিয়ে চিকিৎসার পালা। তার সাথে চলতো অকথ্য নির্যাতন ও অবহেলা। মায়ের কাছে সহানুভূতির আশা করলেও পায়নি কোনোটাই। ওর মনে হতো এরা যখন আমাকে বুঝতেই চায় না, তাহলে এদের কাছে মায়াবাড়ি আর কি লাভ। শুধু পিছুটান হিসেবে মনে পড়তো মায়ের মুখটা। দূরে চলে গেলে কি আর সেই রান্নায় তেল মশলা মোছা ঘেমো আঁচলটার অদ্ভুত নেশা ধরানো গন্ধটা পাবে কোনোদিন? কিন্তু ভাগ্যের টানে একদিন সুযোগ এলো। দশমীর দিন বাড়ি ফাঁকা পেয়ে চুপি চুপি পালালো সে। শুনেছিল জাপানের কোনো এক চিকিৎসক রূপান্তরকামীদের জন্য শল্য চিকিৎসা করেন, তাই গন্তব্য বিমানপথে সোজা জাপান।
দেহের সাথে নামটাও পাল্টানো যায়। নিজের নাম সপ্তকের সাথে মায়ের সাধের নাম ছাতিম যোগ করে দাঁড়ালো ছাতিম গাছের আরেক নাম সপ্তপর্ণা। বদলে গেল ইমেইল, মোবাইল নাম্বার, আইনত সকল পরিচয়। নিজের জীবন বাজি রেখে সপ্তক হয়ে উঠল সপ্তপর্ণা। তবে মজার ব্যাপার কি জানো, ছেলে হয়ে জন্মে আমি মেয়েতে রূপান্তর হলেও আমার শারীরিক ও মানসিক সব রকম অনুভূতি ও চাহিদা কিন্তু মেয়েদের প্রতিই বিদ্যমান রইল। সেইটা কিন্তু বদলালো না। ইয়েস রুবাই, উই এক্সিস্ট, উই আর ট্রান্স লেসবিয়ান। এক টানা এত কথা বলে একটু থামলো সপ্তপর্ণা। উঠে গিয়ে বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল খেলো। চোখটা মুছে ডিভানে এসে বসলো। আই হোপ তোমার কোয়ারিজ ফুল কমপ্লিট রুবাই। এরপরেও যদি তোমার কিছু এনকোয়ারি থাকে দেন কাল সকালে আমার সব মেডিকেল অ্যান্ড লিগ্যাল ডকুমেন্টস তোমায় মেল করে দেব, ওকে? আর আমার ব্যাপারে সব কিছু জানার পর তোমার যা ডিসিশন তুমি আমায় উইদাউট এনি হেজিটেশন বলতে পারো। আই উইল ওপেনলি অ্যাকসেপ্ট দ্যাট। এতটা ইম্যাচিওরও নই আমি। মাটির দিকে চোখ নামিয়ে ধরা গলায় কথাগুলো বলতে লাগলো সপ্তপর্ণা। আর বাকিদের মতো তুমিও আমায় এখন যত খুশি ঘেন্না করতে পারো রূপাই। আই ডোন্ট হ্যাভ এনিথিং টু টেল ইউ। ভালোবাসা পেয়েও তাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো বেচারি সপ্তপর্ণা। রুবাই চুপচাপ দেখতে লাগলো সপ্তপর্ণাকে। কি নিষ্পাপ মুখটা ওর! না জানি কত ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে শুধুমাত্র কাঙ্ক্ষিত শরীরটা পাওয়ার আশায়। কে জানে কত লড়াই করেছে মানুষটা নিজেকে নিজের প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়ার জন্য। এই রকম মানুষই তো জীবনে চলার পথে আদর্শ। যুগ যুগান্তর কাটিয়ে দেওয়া যায় এমন মানুষের সাহচর্যে। প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার শক্তির উৎস হয়ে ওঠে এদের মতো মানুষেরাই। না, ভুল হয়নি ওর মানুষ চিনতে। সপ্তপর্ণা পাল সফল হয়েছে রুবাইয়ের পরীক্ষায়। এবার অভিনয় চুকিয়ে নেবার পালা। তোমাকে ঘেন্না করে আমার লাভ কি? তুমি ভালোবাসলেও তো আমার কোনো ক্ষতি নেই। সপ্তপর্ণা উত্তর দিল রুবাইয়ের চোখে চোখ রেখে। রুবাই পাশে এসে বসল সপ্তপর্ণার। আঙুল দিয়ে ওর সামনের দিকে এসে পড়া চুলগুলো সরিয়ে দিল কানের পেছনে। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে এসে আলতো স্বরে বলল, তোমার সত্যি মনে হয় আমি তোমাকে ছেড়ে যাব? আমাকে তোমার এতটাই চিপ মনে হয় যে তোমার ব্যাপারে সব কিছু জানার পর আমি সম্পর্ক ভেঙে দেব? আর যদি ভাঙতেই হয় তাহলে সম্পর্কে আসার অঙ্গীকার কিসের জন্য করা, রাইট? ছল ছল চোখে রুবাইয়ের দিকে মুখ তুলে চাইল সপ্তপর্ণা। রুবাই ওর চিবুকে হাত রাখতেই আবেশে চোখ বুজে এলো সোহাগের ভিখারিণী সপ্তপর্ণার। আমি তো শুধু তোমাকে পরীক্ষা করছিলাম মাত্র পর্ণা, আর তাতেই এই। সপ্তপর্ণার কপালে চুমু দিয়ে ওর কান্নাকে উদ্দেশ্য করে রুবাই বলে উঠল, আমি শুধু দেখতে চাইছিলাম আমি সঠিক মানুষকে নিজের হৃদয়ের আজীবন ভরণ পোষণের দায়িত্ব দিচ্ছি কিনা। যদি তুমি তখন সব কিছু লুকিয়ে গিয়ে ঝগড়া করতে আমার সাথে, তাহলে আমি এটাই বুঝতাম যে তোমার আসল উদ্দেশ্য একজনকে দিয়ে নিজের প্রয়োজন পূরণ করার সঙ্গী পাওয়া ছাড়া আর কিছুই নয়। কিন্তু যেহেতু তুমি নির্দ্বিধায় বলে গেলে তোমার পাস্ট লাইফের সব কথা, এই আশঙ্কায় থেকেও যে হয়তো সব কিছু জানার পর আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারি, তাতে আমি সত্যি অবাক হয়েছি। আর তোমার অতীত জীবন সংগ্রামের কাহিনী তোমার প্রতি আমার শ্রদ্ধাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পর্ণা। হয়তো আরও একটু বেশি ভালোবেসে ফেললাম তোমাকে। আমার কাছে তোমার শরীরটা ম্যাটার করে না পর্ণা, তোমার মনটা আমার কাছে বেশি দামি। যদিও একটা সম্পর্ক ঠিকঠাক দাঁড় করাতে গেলে সেক্সুয়াল ইন্টিমেসি যেখানে ভাইটাল রোল প্লে করে, কিন্তু তবুও সব কিছু তো ইমোশনাল বন্ডিং থেকেই শুরু এবং সেখানেই শেষ হয়, তাই না? রুবাই হাত রাখলো সপ্তপর্ণার হাতে।
অ্যান্ড আই এম অনেস্টলি সরি ফর মেকিং ইউ টিয়ারি। সত্যি বলছি, আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমায় হার্ট করার। আমার বিশ্বাস কোনো একটা রিলেশনে এগোনোর আগে দুপক্ষকেই তাদের অতীত সম্পর্কে সব কিছু ক্লিয়ার করে নেওয়া উচিত, সেটা শুনতে খারাপ ভালো যাই হোক। সপ্তপর্ণা ফোঁপাচ্ছিল রুবাইয়ের হাতটা ধরে ওর কাঁধে মাথা রেখে। নিঃশ্বাসে নিবিড় হলো ভালোবাসা। টিক 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 টিক। ঘড়ির ঘোড়া ছুটতে ছুটতে এসে থামলো দুটোর ফলকে। বাইরে এক পশলা এলোমেলো বৃষ্টির পর ঘুটঘুটে অন্ধকারে জোনাকিরা আলো ঝিলমিল জলসা ঘর বসিয়েছে। ঘরের ভিতরে সুরের মাদকতা ছড়িয়ে যাচ্ছে প্রতিটি কোনায় কোনায়। तेरी जुल्फों की ये नमी, तेरी आँखों का ये नशा, यहाँ खो भी जाऊं तो मैं, क्या कसूर है मेरा। বিছানায় রুবাইয়ের বুকের ওপর মাথা রেখে শুয়ে প্রতীক কুহাদের গাওয়া কসুর শুনছে সপ্তপর্ণা। রুবাই ওর মখমলের মতো নরম রেশমি চুলে আঙুল মিশিয়ে বিলি কেটে দিচ্ছে। রুবাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসল সপ্তপর্ণা। হাসলে ওকে আরও সুন্দর দেখায়। দু গালে দুটো টোল পড়ে, আর গজদাতের ফাঁকে হাসিটা মায়াবী হয়ে ফুটে ওঠে। কি হলো পর্ণা? রুবাই জিজ্ঞেস করলো গুনগুন করে গাওয়া গান থামিয়ে। কি বলো? কিছু না, এমনি। সপ্তপর্ণা চুল ঘেঁটে দিল রুবাইয়ের। আচ্ছা, একটা কথা বলবে? রুবাই শুয়ে থাকা অবস্থাতেই হাত দুটো মাথার পেছনে ভাঁজ করল। হু ইজ জিল্লু? সপ্তপর্ণা দু হাতে ওর থুতনিতে ভর দিয়ে উবু হয়ে শুল। এটা কে বা কি, আমি কি জানতে পারি? রুবাই কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল নামটা শুনে। সিলিংয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তাই দেখে সপ্তপর্ণা একটু হলেও দমে গেল। হে রুবাই, রুবাই! উঠে বসে রুবাইকে হালকা ঝাঁকুনি দিল। প্লিজ ডোন্ট মাইন্ড, এভাবে জিজ্ঞেস করলাম বলে। যেদিন তোমার মুখে প্রথমে এই নামটা শুনেছিলাম, একটু কিউরিওসিটি ফিল হয়েছিল, দ্যাটস অল, ব্যাস। না না, ইটস ওকে, মাইন্ড করার মতো কিছু নেই। রুবাই একটু স্বাভাবিক হয়ে উঠল এবার। অ্যাকচুয়ালি আমি নিজেই তোমাকে বলতাম এইসব। রুবাই, তুমি যদি আনকমফোর্টেবল ফিল করে থাকো তাহলে থাক। সপ্তপর্ণা রুবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। না, আমি ঠিক আছি পর্ণা। ঠিক যেভাবে তুমি নিজেকে ওপেন করেছো, সেভাবেই আমারও উচিত তোমার কাছে আমার অতীতের সব কিছু কনফেস করা। আই গেস সেই সময়টা একটু তাড়াতাড়ি হলেও হয়তো আজই চলে এসেছে। মুম্বাইতে MBA পড়তে গিয়ে আলাপ আমাদের। আমার কলেজ ছিল শৈলেশ মেহতা স্কুল অফ ম্যানেজমেন্ট, IIT বম্বে। কলেজের পাশেই একটা স্পেন্সার্স নামে বিশাল শপিং অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর ছিল, ওখানেই কাজ করতো। ভালো নাম ছিল জিহান রেজা। ওর বন্ধুরা ওকে জিয়া বলে ডাকতো, আর জিল্লু নামটা আমিই দিয়েছিলাম ভালোবেসে। খুব সুন্দর শায়েরি লিখত মেয়েটা। তখন কি জানতাম কলেজের পাশের স্টোরটায় কখনো চকলেট তো কখনো জামা কাপড়ের কাউন্টারগুলোতে দৌড়ে বেড়ানো মেয়েটাই 4 লাইনের শায়েরির আড়ালে লুকিয়ে থাকা অচিন পাখি। জেনেছিলাম অনেক পরে। ততদিনে পেজের টপ ফ্যান হিসেবে অ্যাডমিন রূপী জিহানের সাথে আমার একটু আধটু কথা শুরু হয়েছে। সারাদিনের পড়াশোনার ফাঁকে ওই সময়টুকু ভালো লাগতো, খুব রিল্যাক্স ফিল করতাম যতক্ষণ ওর সাথে কথা বলতাম। রাত জেগে চলতো আমাদের চ্যাটিং। এভাবেই একদিন সাহস করে বলে ফেলেছিলাম দেখা করার কথা। প্রথমে ও একটু ইতস্তত করলেও পরে রাজি হয়। ভেবেছিলাম ওর বাবা মা কিভাবে নেবেন ব্যাপারটা, কিন্তু তারাও রাজি হন। আমায় বলেছিলেন
এবার থেকে যেন দুবেলা খাওয়া দাওয়া ওনাদের কাছেই করি। আর জিল্লু, সে তো রীতিমতো দুষ্টুমির অ্যাটম বম। হ্যাঁ, আমার ওকে অনেক দিন থেকেই ভালো লাগতো, কিন্তু কোনোদিন সাহস বা সুযোগ কোনোটাই হয়নি মনের কথা জানানোর। তখন কি জানতাম, সেই যার লেখা শায়েরি কুম্ভকর্ণের নাচ জামাই ল্যাদখোর আমাকে রাতের পর রাত জাগিয়ে রাখছে পারিপার্শ্বিক সব কিছু ভুলে। অতএব সেদিন রাতে ঈদের খাওয়া দাওয়ার পর যখন আমরা সবাই ছাদে গেছিলাম ঈদের পবিত্র চাঁদ দেখতে, তখনই এক ফাঁকে আমি ওকে আমার মনের কথা জানাই। যদিও খুব দোটানায় ছিলাম যে ও আদেও আমায় অ্যাকসেপ্ট করবে কি না, কারণ আমরা দুজনেই ফিমেল বাই বার্থ এবং সর্বোপরি আমরা মুসলিম। আমাদের সমাজে সমকামিতাকে পাপের চোখে দেখা হয়, জান্নাতের বদলে জাহান্নামে ঠাঁই হয় সেই সব তথাকথিত পাপী সমকামী আত্মাদের। কিন্তু আমার সব দুর্ভাবনাকে পাগলিটা সেদিন ধূলিসাৎ করে দিয়েছিল এক নিমেষে। ওর আব্বা আম্মির সামনেই আমার প্রতি ওর ভালোবাসা স্বীকার করে এবং আমার জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য আমায় জড়িয়ে ধরে চুমু দেয় চাঁদকে সাক্ষী রেখে। জানো না, ওর প্যারেন্টস সত্যি অন্য ধারার, অন্য জগতের অ্যান্ড অনেক উন্নত মানসিকতার অধিকারী মানুষ। ওরা আমাদের সম্পর্কটা ভালোভাবেই মেনে নিয়েছিলেন। আমি হয়ে উঠেছিলাম ওদের পরিবারের একজন। খুব ভালো ছিলাম জানো, আমরা খুব সুখী ছিলাম। ও খুব ভালোবাসতো আমায়, আর আমিও নিজের শরীর মন সব কিছু উৎসর্গ করে দিয়েছিলাম জিল্লুর প্রতি। আমাকে ভালোবেসে রুবু বলে ডাকতো। এতটুকু বলে রুবাই একটু থামল। আদুরে বাচ্চার মতো সপ্তপর্ণার কোলে মাথা রেখে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। সপ্তপর্ণা পরম স্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর কি হলো? তোমরা রিলেশনশিপটা কন্টিনিউ করেছিলে? সেই জিহান আর জিল্লু এখনই বা কোথায়? একটা কথা আছে জানো তো পড়না, অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। সব ভালোরই একটা শেষ আছে। সুখ কখনো চিরস্থায়ী নয়। জিল্লু খুব ইমোশনাল ছিল, খুব পজেসিভ ছিল আমায় নিয়ে, এতটাই যে আমি 1-2 দিন পড়ার চাপে ব্যস্ত হয়ে গেলে ওকে সময় দিতে না পারলে ঝামেলা করে কান্নাকাটি করতো। প্রথম এগুলো নিয়ে আমি অতটা না ভাবলেও সমস্যাটা বাড়লো আমার ফার্স্ট সেমেস্টারের পর। প্রচণ্ড স্ট্রেসফুল ছিল সেসব দিনগুলো। জিল্লুকে একটুও সময় দিতে পারতাম না আগের মতো। বেচারি অনেক চেষ্টা করছিল মানিয়ে নেওয়ার, কিন্তু শেষে হাল ছেড়ে দিয়েছিল আমার ওপর। নিয়মিত ঝগড়া হতো আমাদের। আলটিমেটলি কেউই বুঝতাম না, কিন্তু আজ বুঝতে পারি জিল্লুই ঠিক ছিল। ভুল করেছিলাম আমি। বাংলা সেভাবে বলতে পারতো না ও, কিন্তু একটা বাংলা গান ওর কলার টিউনে সেট করেছিল আমাকে ডেডিকেট করে। আমার আজও মনে আছে লাইনটা। রুবাইয়ের চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল সপ্তপর্ণা, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। খুব সুন্দর গানটা। ইন্ডিয়াতে থাকতে আমিও শুনেছিলাম গানটা। সুন্দর। শুধু সম্পর্কটা সুন্দর হলো না, স্মৃতি মেদুর দু চোখে ঘনালো দুঃখের মেঘ, ফোঁটায় ফোঁটায় ভিজল পাতারা। ওসব কথা ভাবলে আজ খুব কষ্ট হয় জানো। নিজেকে ভীষণ অপরাধী মনে হয়, ঘেন্না করে নিজের ওপর। মনে হয় কী বা দাবি ছিল ওইটুকু মেয়ের, শুধু তো একটু আদর পেতে চেয়েছিল, ব্যাস, এর বেশি তো আর কিচ্ছু নয়। আর আমি তাও দিতে পারলাম না। এরকম অশান্তি চলাকালীনই আমি আব্বার মায়ের
কোভিড-19 অসুস্থতার খবর পাই। তড়িঘড়ি কলকাতায় ফিরি জিল্লুকে কিছু না জানিয়ে। তখন অশান্তির কারণে কিছুদিন কথা বন্ধ ছিল আমাদের। আব্বা ও মায়ের জানাজা শেষ হওয়ার 2 দিন পরেই এক কমন ফ্রেন্ড মারফত ফোনে মেসেজ আসে, জিল্লু করোনা পজিটিভ। আল্লাহ আমার বাঁচার শেষ ইচ্ছাটুকুও কেড়ে নিলেন। 5 দিনের জমে মানুষের যুদ্ধের পর হাল ছেড়ে দিল জিল্লুর শরীর। আমি অনেক চেষ্টা করেছিলাম মুম্বাই ফেরার। ওর আম্মি ফোন করে বলেছিলেন জিল্লু নাকি জ্বরের ঘোরে রুবু রুবু করে যাচ্ছিল সমানে, একবার অন্তত যেন আসি। কিন্তু লকডাউন থাকার জন্য এবং দুটো ডেড করোনা পেশেন্টের ক্লোজেস্ট রিলেটিভ হওয়ার জন্য আমায় যাওয়ার পারমিশন দেয়নি কলকাতা পৌরসভা। জিল্লুর মা মেনে নিতে পারেনি আদরের মেয়ের এমন অকাল মৃত্যু। তিনি সুইসাইড করেন ওর ফিউনারেলের দিনেই। আর ওর বাবা, স্ত্রী ও একমাত্র মেয়ে দুজনকে এভাবে হারিয়ে শোকে পাগল হয়ে গেছেন। মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। শুনেছিলাম তিনি এখন একটা সরকারি অ্যাসাইলামে থাকেন। যতদিন বেঁচে আছেন মৃত্যুর দিন গোনেন আপন খেয়ালে। মাঝে মাঝে এসব ভাবলে আমার একটাই কথা মনে হয়, আমার কেন মরণ হলো না? আর কি তামাশা দেখতে বাঁচিয়ে রাখলো খুদা আমাকে। হতাশায় বিছানায় একটা দমাশ করে ঘুষি মারল রুবাই। আমি ঠিক করেছিলাম আমি আর কোনো দিন কারোর হব না, কিন্তু কিন্তু তোমার ক্ষেত্রে শিট, আই হেট মাইসেলফ। রুবাই, এই রুবাই। সপ্তপর্ণা তাড়াতাড়ি এগিয়ে এসে রুবাইকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হে প্লিজ কাম ডাউন। তুমি এভাবে কাঁদলে কি কোনো সমস্যার সমাধান হবে ভেবেছো? নাকি তোমার পেরেন্ট ও জিল্লুর আত্মা শান্তি পাবে? চুপ করো, শান্ত হও রুবাই, চোখ মোছো। জীবন এখনো অনেক বাকি আছে। আমায় ছেড়ে যেও না পড়না কোনোদিন, কখনো একলা করে দিও না আমায়। রুবাই শক্ত করে জড়িয়ে ধরে সপ্তপর্ণার বুকে মুখ গুঁজে দিল। আমি নিতে পারবো না আর, আমার নিজের বলতে আর কেউ নেই তুমি ছাড়া। আমি কোথাও যাব না বেবি। সপ্তপর্ণা চুম্বন দিল রুবাইয়ের কপালে, নিজেকে মিশিয়ে দিল ওর মধ্যে। অবশেষে রাত গড়িয়ে ঝলমলে সকাল হলো। সূর্যের মিষ্টি আলোয় সেজে উঠল কোজান্তেই ইউবুয়া হোটেল অ্যান্ড রিসর্ট। রুবাইদের টিমের সবাই আজ আনন্দের মুডে আছে। সকালের ওয়েদারটার মতোই ওদের সবার আজ মেজাজ খুব ফুরফুরে। একটু আগেই কোম্পানির সিইও মিস্টার সো জুনের তরফ থেকে প্রজেক্টের কনফার্মেশন মেইল এসেছে সপ্তপর্ণা ম্যাডামের কাছে। ক্লায়েন্ট ডিল ফাইনাল করে নিয়েছেন মিস্টার সো জুনের সাথে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে। সপ্তপর্ণা ম্যাডাম আর রুবাইয়ের সাথে বসে ওনাদের ডকুমেন্টস প্রসেসিং অ্যান্ড সাইনিংয়ের কাজও শেষ। গত রাতে ওদের প্রেজেন্টেশনে তাঁরা খুবই খুশি হয়েছেন। এমনকি রুবাই ও সপ্তপর্ণাকে তাঁরা আলাদা করে শুভেচ্ছাও জানিয়েছেন তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। সব মিলিয়ে বেশ আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে আজ ওদের মধ্যে। তাই ওরা আজ ঠিক করেছে সেলিব্রেট করবে, পাশাপাশি একটু সাইট সিইং করবে সবাই মিলে। আর এই পুরো ব্যাপারটা সপ্তপর্ণা ম্যাডামের তরফ থেকে ট্রিট হিসেবে থাকবে তার প্রিয় টিমের প্রতি। অতএব জয়ী, ফিনিক্স আর টনি মিলে 3টে হর্তা কর্তা বিধাতা হয়ে সব প্ল্যান বানিয়ে ফেলল। পুরো টিম নিয়ে আওকিগাহারার জঙ্গলে ঘুরতে যাওয়া হবে। আজ দুপুরে লাঞ্চের পরেই রওনা দেওয়া হবে। প্রথমে জাপানের বিখ্যাত ফুজিকো রেলওয়ে ট্রেনে চেপে কাওয়াগুচিকো যাওয়া হবে। সেখানে কাওয়াগুচিকো স্টেশনের বাইরে থেকে বাস বা ট্যাক্সি বুক করে আওকিগাহারা যাওয়া হবে। আজকের রাতটা ওখানে কোনো হোটেলে বিশ্রাম নিয়ে কাল সকাল জঙ্গলে ঢোকা হবে। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে জঙ্গলে ট্রেকিং অ্যান্ড হাইকিং করা হবে। শেষ বিকেলে নারুসাওয়া আইস কেভ দেখে রিসর্টে ফেরা হবে।
যদিও ভূতে বিশ্বাস করে না, তবুও প্ল্যান শোনার পর রুবাই ওর জাপানি বন্ধুদের কথা ভেবেই না করে দিয়েছিল। ওরা কেউ যেতে চাইবে না, বেকার অশান্তি হবে। কিন্তু সপ্তপর্ণার আবদারের কাছে ওকে মাথা নোয়াতেই হলো। সুতরাং আইতো আর দাইকিকে ডাকতে গিয়ে দেখলো ওরা অনেক আগেই চলে গেছে ঘর ফাঁকা করে। একটু খটকা লাগলো রুবাইয়ের। তাড়াতাড়ি নিচে গিয়ে রিসর্টের রিসেপশনে খোঁজ নিয়ে জানতে পারলো ওরা অনেক ভোরেই চেক আউট করে বেরিয়ে গেছে। যে কাজে এসেছিল সেটা শেষ হয়ে গেছে। তারপর এই রকম অভিশপ্ত জায়গায় ওরা আর থাকতে চায় না বলে গেছে যাওয়ার সময়। রুবাইয়ের খুব রাগ হলো। কোনো রকম ম্যানার্স বা প্রফেশনালিজম শেখেনি নাকি এরা? যাওয়ার আগে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? এর নাম নাকি টিম, যেখানে নিজের ইচ্ছে মতো সব ডিসিশন নিয়ে নেয় সবাই। সামান্য ম্যাচুরিটি নেই এদের মধ্যে। কাজ করতে এসে ভূত ভূত করে লাফাচ্ছে। টোকিও ফিরে এদের একটা ফিডব্যাক দিতেই হবে। দূর! হন্তদন্ত হয়ে রিসেপশন থেকে বেরিয়ে যাচ্ছিল রুবাই। বেরোতে গিয়ে সজোরে ধাক্কা লাগলো সপ্তপর্ণার সাথে। হোল্ড অন। সপ্তপর্ণা কোনো রকমে সামলে নিল নিজেকে ও রুবাইকে পড়ে যাওয়ার হাত থেকে। কোথায় যাচ্ছ তুমি এভাবে ছুটতে ছুটতে? আর যেখানেই যাচ্ছ অ্যাটলিস্ট দেখিয়ে যাও। আরে আর বলো না, আইতো আর দাইকি আজ ভোরে চলে গেছে কাউকে কিছু না বলে। রুবাই খুলে বলল পুরো ব্যাপারটা। তাছাড়া দাইকি ওকে সেদিন আওকিগাহারার জঙ্গলের যে নৃশংস অভিশপ্ত ইতিহাস বলেছিল সেটাও জানাতে ভুলল না রুবাই। লিভ দেম, টোকিও ফিরে ওদের ব্যাপারে আমি স্যারের সাথে কথা বলে নেব। আর তুমিও ওইসব চাইল্ডিশ হরর স্টোরিতে বিশ্বাস করতে শুরু করেছো নাকি আজকাল? রুবাই, তোমাকে তো আমি সাহসী বলে মনে করতাম। পাঠান এবং বাঙালি, টু অফ দ্য মোস্ট ব্রেভ অ্যান্ড ম্যাচিওর জাতির রক্ত বইছে তোমার শরীরে। না পড়না, ইটস নট লাইক দ্যাট। ভয় আমি পাচ্ছি না, কিন্তু জাস্ট কোনো এক্সকিউজ আমি শুনবো না। সপ্তপর্ণা রুবাইয়ের হাত ধরে টানতে লাগলো। টনিরা সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, আমরা 10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। এখন তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রুবাইকে ওর রুমে ঠেলে ঢুকিয়ে দিল সপ্তপর্ণা। নিজের রুমে তৈরি হতে হতে রুবাইয়ের মনে হাজারো ভাবনা চিন্তা ভিড় করতে লাগলো। যাওয়াটা কি আদেও ঠিক হচ্ছে? জায়গাটা সত্যি ভুতুরে নয় তো? যদি না তাই হবে তাহলে ওই জাপানি ছেলে মেয়েগুলো ফিরে গেল কেন? আমাদের জানার বাইরেও তো একটা অজানা দুনিয়া থাকে, সেটা কি অস্বীকার করা ঠিক হবে? দেখ, আমি 2022 সালে এসে একজন টেকনোলজি এক্সপার্ট হয়ে ভূতের ভয় পাচ্ছি, তাও আবার দুদিনের আলাপ হওয়া কিছু সো কল্ড ফ্রেন্ডসদের বলা কিছু লোককথার গল্পে। আজ ছুটি আড্ডা দেবো সবার সাথে। রেডি হয়ে রিসর্টের পাথওয়েতে এসে রুবাই দেখলো সবাই ওখানেই সেলিব্রেশন শুরু করে দিয়েছে। সেবাস্টিয়ান বলে ছেলেটা কোত্থেকে 1 বোতল শ্যাম্পেন জোগাড় করে সেটা খুলে শ্যাম্পেনের ফোয়ারা ছিটিয়ে লাফাচ্ছে আনন্দে, আর সবাইকে গ্লাসে ঢেলে দিচ্ছে ওই সুমিষ্ট পানীয়টি। সপ্তপর্ণা ম্যাডামও ওদের দলে ভিড়ে গেছেন সব সীমাবদ্ধতা ভুলে। রুবাই এসে দাঁড়াতে ওকেও ওরা 1 গ্লাস শ্যাম্পেন ঢেলে দিল। তারপর হই হই করতে করতে সবাই গাড়িতে উঠে পড়ল ওদের ইন্টার্নশিপ পিরিয়ডের প্রথম সাফল্য উদযাপন করার জন্য। যাত্রা শুরু হলো আওকিগাহারার উদ্দেশ্যে। অন্ধকার, একটা গুমোট অন্ধকারে ছেয়ে আছে চারপাশ, কিন্তু অন্ধকারটা কালো নয়, কেমন যেন ঘন সবুজ মতো, ঠিক যেন একটা গভীর জঙ্গল যেখানে আলো পৌঁছাতে ভয় পায়। আর ওই সবুজ অন্ধকারের বুক চিরে শুকনো পাতায় খস খস শব্দ তুলে রুবাই ছুটছে। সামনে সামনে ওটা কে দাঁড়িয়ে? জয়ী। কিন্তু জয়ীকে এরকম দেখতে হয়ে গেছে কেন? আস্তে আস্তে ওর মুখটা বদলে যাচ্ছে, বিকৃত
কঙ্কালসার হয়ে যাচ্ছে জয়ী। দূরে হঠাৎ কারো কান্নার আওয়াজ পাওয়া গেল। তীক্ষ্ণ আর্তনাদে ভরে গেল চারিদিক। ওটা ওটা পর্ণার গলা মনে হলো না? পর্ণা, পর্ণা! প্রচণ্ড একটা ঝাঁকুনিতে ধরফড়িয়ে উঠল রুবাই। হাঁপাতে হাঁপাতে পাশে তাকিয়ে দেখল সপ্তপর্ণা পাশে বসে আছে, তাকিয়ে হাসছে ওর দিকে। ওপাশে মুখ ফেরাতেই দেখল জয়ী চোখ ট্যারা করে জিভ বের করে ওকে ভেঙচি কাটছে। অবশেষে একটু ধাতস্থ হলো। বাইরে তাকিয়ে রুবাই বুঝতে পারল ওদের ট্রেনটা এখন কাওয়াগুচিকো স্টেশনে দাঁড়িয়ে, আর ও এতক্ষণ ঘুমোচ্ছিল সপ্তপর্ণার কাঁধে মাথা রেখে। ম্যাম, আমরা আওকিগাহা থেকে মাত্র 21 মিনিটের দূরত্বে। ম্যাক্স নামক ছেলেটা ফোনে গুগল ম্যাপ দেখতে দেখতে উত্তর দিল। 21 মিনিট মানে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি আওকিগাহারাতে পা রাখতে। নড়ে চড়ে বসল রুবাই, কিন্তু মন থেকে মুছে ফেলতে পারল না ওই দুঃস্বপ্নটা। দূরে চোখ মেলে দেখতে পেল অন্তহীন ও অনাবিল গাছের সমুদ্র, যেখানে হারিয়ে যাওয়া মানুষরা হারাতে যায়। ট্রেনে ভালোই ঘুমোলে বলো? সপ্তপর্ণা ট্রেন থেকে নামতে নামতে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। রুবাই একটু বিব্রত বোধ করলো, কিন্তু সেটা প্রকাশ করল না। আসলে ছোটবেলায় আব্বার মায়ের সাথে ট্রেনে চাপার কথা মনে পড়ছিল খুব। তখনও মায়ের কোলে মাথা দিয়ে ঘুমোতাম। প্ল্যাটফর্ম ধরে হাঁটতে লাগলো রুবাই সপ্তপর্ণার হাত ধরে। কাওয়াগুচিকো স্টেশন ছেড়ে ট্রেনটার বেরিয়ে যাওয়া দেখতে দেখতে বলে উঠল, আর এই নরম লাল টুকটুকে গদি আটা সিটগুলোতে বসে ঘুম আসবে না তো কি আসবে শুনি? এই বাই দ্য ওয়ে, ওরা কোনো গাইড ঠিক করেছে? না মানে আমরা তো ওখানে কিছুই চিনি না, আর আগে কখনো যাইও নি। আর তারপরে এই জঙ্গলটা। ডোন্ট ওয়ারি বাবা। সপ্তপর্ণা রুবাইয়ের হাতে চাপড় মারল আলতো। ওরা ম্যাপ জোগাড় করেছে, তাছাড়া ওদের কাছে জিপিএস লোকেটার, আধুনিক কম্পাস, কিচ্ছু অসুবিধা হবে না। বাট রুবাই বলতে যাচ্ছিল সপ্তপর্ণাকে যে দায়কির কাছে ও শুনেছে ওই রাক্ষসে জঙ্গলের ভেতর এসব নাকি কিছুই কাজ করে না। প্রযুক্তির শক্তি হার মেনেছে প্রকৃতির রহস্যময়তার কাছে। কিন্তু তার আগেই সপ্তপর্ণা দৌড় লাগালো জয়ীদের দিকে। ওরা ততক্ষণে গাড়ির ব্যবস্থা করে ফেলেছে। টোকিওর একটা স্কুল থেকে একদল ছাত্রছাত্রীরা এসেছে। তারা একটা স্কুল ট্রিপ করতে যাচ্ছে আওকিগাহারাতে। তাদের স্কুল বাসটা অনেকটা বড় হওয়ায় সেখানেই তাদের টিচারদের সাথে কথা বলে রুবাইদের ছোট্ট গ্রুপটার যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সত্যি জাপানিরা খুব সহৃদয় ও প্রকৃত বন্ধুবৎসল জাতি। বাসে যেতে যেতে রুবাই আলাপ জমালো সেই স্কুলটার একজন শিক্ষিকার সাথে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি যতদূর জানি জায়গাটা খুব ডেঞ্জারাস, আর ওর অতীতটাও খুব নৃশংস। তাহলে এমন জায়গায় স্কুল ট্রিপ প্ল্যান করছে কেন? আসলে আওকিগাহারা মাউন্ট ফুজির বিশেষ অংশ। ও জায়গার অনেক ঐতিহাসিক তাৎপর্য আছে। একগাল হাসলেন সে জাপানি শিক্ষিকা। তাছাড়া জায়গাটা বেশ সুন্দর। রুবাই বুঝলো আর কথা বাড়িয়ে লাভ নেই। এরা নিজেদের সংস্কৃতির সাপেক্ষে 108 রকম উক্তি দিয়ে যুক্তি শুনিয়ে দেবে। ভারতীয়দের মতো নয় এরা যে নিজেদের সংস্কৃতিকেই উঠে পড়ে লাগবে বদনাম করার জন্য। অবশেষে কয়েক মুহূর্ত পরে রুবাইরা আওকিগাহারা এসে পৌঁছালো। বাস থেকে নেমে রুবাই অবাক হয়ে গেল। জায়গাটা অদ্ভুত রকমের ঠান্ডা। দিনের বেলাতেও কেমন অন্ধকার অন্ধকার ভাব। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছেয়ে আছে চারপাশে।
পিছন ফিরে তাকিয়ে দেখলো রুবাই ওই জাপানি স্কুলটার ছেলে মেয়েগুলো শিক্ষক শিক্ষিকাদের সাথে লাইন করে হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে গেল। রূপস, জয়ী হাতের ইশারা করতে করতেই রুবাই এগিয়ে গেল। ওর সাথে কথা বলে রুবাই বুঝতে পারলো অনতি দূরেই ওরা একটা হোটেল বুক করেছে আজ রাতটুকু থাকার জন্য। আপাতত সবার একটু পেট পুজো ও মুখ শুদ্ধি করার ইচ্ছে, আর তাই ওই হোটেলের বার কাম রেস্টুরেন্টে যেতে সবাই ইচ্ছুক। অতএব দল বেঁধে যাওয়া হলো রদজি সুত্তাকু পোয়েস্ট হোটেলে, যার ইংরেজিতে নাম লেখা লজ স্ট্যাক পয়েন্ট। হোটেলের নামটা দেখে রুবাই আপন মনেই হেসে ফেলল। এই যে দেখছি পর্নার টাইটেল বদলেও নাম হয়ে যাওয়ার মতো কেস। ওখানে পাল থেকে পারো হয়েছিল, এখানে লজ থেকে রদজি। আজও বর্ণমালা বটে জাপানিদের। হাসছো কেন? সপ্তপর্ণা পাশে এসে দাঁড়ালো রুবাইয়ের হাতটা ধরে। কিছু না, চলো। সপ্তপর্ণাকে নিয়ে রুবাই এগিয়ে গেল হোটেলের দিকে। লেটস গো ইনসাইড। বার কাম রেস্টুরেন্টে বসে ওরা যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ রুবাই লক্ষ্য করেছে আশেপাশে বসে থাকা জাপানি মানুষজন ওদের দিকে বারবার তাকাচ্ছিল আর নিজেদের মধ্যে কী সব বলা বলি করে হাসছিল সমানে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও রুবাই সেটাকে তখন আর পাত্তা দেয়নি। এখন মাঝরাতে ঘুমানোর সময় সেসব মনে পড়লো হতচ্ছাড়া। একই তো এখানে ঘরগুলো কেমন উদ্ভট রকমের, দরজাগুলো স্লাইডিং, তাই খোপ খোপ কাটা। সবচেয়ে বাজে লেগেছে এখানে মাটিতে বিছানা করে শোয়ার জন্য। যদিও মোটা গদি থাকার জন্য মেঝের ঠান্ডাটা গায়ে লাগছে না, তবুও রুবাইয়ের খুব অস্বস্তি হতে লাগলো ঘুমোতে। বেচারি বারবার এপাশ ওপাশ করতে লাগলো, আর নয়তো ফোন ঘাঁটতে লাগলো। ওদিকে সপ্তপর্ণা ঘুমোতে লাগলো অকাতরে। না, একটু জল খাই, গলাটা খুব খুসখুস করছে। টেবিল থেকে বোতলটা তুলতে গিয়ে রুবাই দেখলো ওতে জল শেষ। যা, জল নেই। দূর, আবার বেরোতে হবে, ভাল লাগে না ছাই। হাতে জলের বোতলটা নিয়ে সন্তর্পণে দরজাটা খুলে বাইরে বেরোলো রুবাই, যাতে সপ্তপর্ণার ঘুম না ভাঙে। বাইরে বেরিয়ে দেখলো হলওয়েটা ঘুটঘুট করছে অন্ধকারে। দেওয়ালের সুইচ বোর্ড হাতড়ে কোনো রকমে লাইট অন করলেও দেখলো অবস্থা তথৈবচ। ওই টিমটিমে দপদপে লাইট জ্বলা আর না জ্বলা সমান। সামনের বাঁকটা ঘুরতেই আলো ছায়া মেশানো আবছা অন্ধকারে রুবাই দেখতে পেল কেউ দাঁড়িয়ে আছে কয়েক ফুট দূরে। ছোটোখাটো শরীরটা দেখে ওর বেশি কিছু বোধগম্য হলো না ছায়ামূর্তিটির ব্যাপারে, তবে একটু এগিয়ে আসতেই বুঝতে পারল সেটি একটি বাচ্চা মেয়ে, এবং সে রুবাইয়ের দিকে পিছন ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুবাইয়ের মনে ভয় ডর নেই, গলা উঁচিয়ে সে হাঁক পারল, হে হে, হু আর ইউ? সারা না পেয়ে আবার ডাকলো রুবাই জাপানি ভাষায়, আনা তো হাতারে ওই। নাম জিজ্ঞেস করলেও উত্তর দিল না মেয়েটি। হঠাৎই হাঁটতে শুরু করলো সেভাবেই, মাথা নিচু করে পা ঘষতে ঘষতে। রুবাই ওকে বাধা দিতে বলল, ওই দোকনে ইকোনো মাতসু। অর্থাৎ এই, তুমি কোথায় যাচ্ছ, দাঁড়াও। তারপর রুবাই ছুটে এগিয়ে এসে ধরে ফেললো মেয়েটাকে। কাঁধটা ধরে ওকে নিজের দিকে ঘোরাতেই ভয়ে আঁতকে উঠল রুবাই। মেয়েটার চোখের মনি দুটো সম্পূর্ণ বিস্ফারিত হয়ে ঘোলাটে হয়ে গেছে। দুপাশের সাদা অংশগুলো রক্তাভ বর্ণ ধারণ করছে। আচমকাই দুহাত তুলে মেয়েটা হাঁচড় পাঁচড় করতে লাগলো রুবাইকে ধরে। নখের আঁচড়ে খানিকটা কেটে গেল ওর গালে গলায়। আহ আহ, ছাড়ো, থামো। উত্তেজনায় রুবাইয়ের মুখ দিয়ে প্রথমে ওর মাতৃভাষাই বেরিয়ে এলো, এই এই কি করছো তুমি? ওর চিৎকারে ছুটে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা। তার পিছু পিছু একজন অশীতিপর বৃদ্ধ এগিয়ে এলেন লাঠি ঠুকতে ঠুকতে। তারা দুজনে মিলে কোনো রকমে টেনে হিঁচড়ে ওই বাচ্চা মেয়েটাকে যতক্ষণে রুবাইয়ের থেকে ছাড়ালেন
ততক্ষণে ওর প্রাণ যাবার জোগাড়। বুকে হাত রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো রুবাই দেওয়ালে হেলান দিয়ে। প্রচণ্ড ভয় পেয়ে গেছে বেচারি। এক্সট্রিমলি সরি। ওই জাপানি বৃদ্ধ মানুষটি বলে উঠলেন। ততক্ষণে ভদ্রমহিলা মেয়েটিকে নিয়ে এগিয়ে গেছেন অনেকটা। ওদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে বৃদ্ধটি চামড়া কুঁচকে যাওয়া হাতটা রাখলেন রুবাইয়ের হাতে। সি ভেরি সি গার্ল। ছানি পড়া চোখে আধো জাপানি আর ভাঙা ভাঙা ইংরেজিতে তিনি যা বললেন তার সারমর্ম এই দাঁড়ায়। ছোট্ট মেয়েটি সমনাম্বুলিজমের শিকার, অর্থাৎ সে স্বপ্নচারিতা রোগে ভুগছে, যাকে চলতি কথায় আমরা সবাই স্লিপ ওয়াকিং বলে জানি, যেখানে রোগী ঘুমন্ত অবস্থায় জাগ্রত ব্যক্তির মতো হাঁটা চলা করে এবং সকালে জেগে উঠলে তার এইসব কিছুই মনে থাকে না। অনেক ছোট বয়স থেকেই মেয়েটি এই রোগের কবলে পড়ে ধুঁকছে। তার পরিবার অনেক ডাক্তার বদ্যি ওষুধপথ্য করেও তাকে সারিয়ে তুলতে পারেনি। তাই অসহায় হয়ে হাল ছেড়ে দিয়েছে এই ভেবে যে বড় হলে হয়তো আপনা আপনিই রোগটা ছেড়ে যাবে। মেয়েটির বাবা মারা গেছেন অনেক ছোটবেলায়। মা এই হোটেলের জ্যানিটর অর্থাৎ ঝাড়ুদার ম্যাথরানির কাজ করেন। বিনিময়ে মাসিক কিছু টাকার সাথে হোটেলের প্রতিদিনের রান্নার থেকে বেঁচে যাওয়া খাওয়ার ও একতলায় একটা খুপচি ঘরে থাকার জায়গা পেয়েছেন। মেয়েটি কাছেই একটি অবৈতনিক স্কুলে পড়তে যায়। অবসর সময়ে এই বয়স্ক দাদুই ওর খেলার সঙ্গী। রুবাইয়ের খুব কষ্ট হলো মেয়েটির কথা ভেবে। কিছু না বলে ও চুপচাপ চলে যাচ্ছিল ওখান থেকে। নিস্তব্ধতা ভাঙল বৃদ্ধ মানুষটির ডাকে। ইউ আর গোয়িং টু দ্য ফরেস্ট টুমরো। পরিষ্কার ইংরেজিতে বলে উঠলেন তিনি হঠাৎই। রুবাই চমকে উঠল। ইনি কি করে জানলেন কালুরা আওকি কাহারা যাচ্ছে? এনার তো জানার কথা নয়। তাহলে ও তড়িঘড়ি জিজ্ঞেস করতে যাচ্ছিল, হাউ ডিড ইউ? কিন্তু রুবাইয়ের কথায় বাধা দিয়ে তিনি সেভাবেই সাবলীল ইংরেজিতে বলতে লাগলেন, সি আই থিঙ্ক ইউ শুড নট গো বিকজ ডিপ ইনসাইড ইউ আর স্যাড। হঠাৎ এই রকম কথা শুনে স্বাভাবিকভাবেই খুব রাগ হলো রুবাইয়ের। উনি কে ওকে বারণ করার? তাছাড়া ওর মনে দুঃখ আছে না আনন্দ আছে তা জেনে ওনার কি? আজব বুড়ো তো। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন। রুবাই এড়িয়ে যেতে চাইলো ওনাকে। ওর খুব ঘুম পাচ্ছে এখন। ওই জাপানি বৃদ্ধটি আচমকাই রুবাইয়ের সামনে এসে দাঁড়ালেন লাঠি ঠুকঠুক করতে করতে। ওর চোখে চোখ রেখে বলে উঠলেন, কাল তোমরা জঙ্গলে অনেক কিছুই দেখতে পাবে। অনেক অনেক কিছু, অনেক অদ্ভুত জিনিসপত্র সবই দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু আসলে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। যা আছে সব তোমার ভেতরে। আঙুল দিয়ে নিজের মস্তিষ্কের দিকে ইশারা করলেন তিনি। হয়তোবা বোঝাতে চাইলেন ভৌতিক সব কিছুই মানুষের মনের ভুল ও দুর্বল মস্তিষ্কের মিলিত প্রভাব বিশেষ, আর কিছু নয়। রহস্যময় একটা হাসি হেসে চলে গেলেন বৃদ্ধ মানুষটি। কিন্তু ওনার কথাগুলো খুব অদ্ভুত লাগলো রুবাইয়ের। শেষ লাইনগুলো কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারল না ও। রুমে ফিরে চুপচাপ শুয়ে পড়ল সপ্তপর্ণাকে জড়িয়ে ধরে। কাল ভোরে উঠতে হবে। আওকিগাহারার প্রবেশদ্বারের সামনে যখন রুবাইদের 15 জনের দলটা এসে পৌঁছালো, ততক্ষণে সূর্যের আলো সদ্য তার আভা ছড়াতে শুরু করেছে। আশেপাশে আরও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে।
কয়েকজন ইতিউতি পায়চারি করছে পিঠে ঢাউস ব্যাগ নিয়ে। রুবাই পায়ে পায়ে এগিয়ে এলো জঙ্গলে ঢোকার প্রধান রাস্তার বাইরে থাকা সাইনবোর্ডগুলোর সামনে। খুঁটিয়ে পড়তে লাগলো আওকিগাহারা সম্পর্কে বর্ণিত প্রত্যেকটি লাইন। বাকিরা তখনও ব্যাকপ্যাক গোছাতেই ব্যস্ত। আওকিগাহারাতে ঢোকার রাস্তাটা বেশ সুন্দর। দুপাশে জঙ্গলের মাঝ বরাবর শুকনো পাতায় ঢাকা পায়ে চলার পথটির দুধারে ছোট ছোট রকমারি নুড়ি পাথর দিয়ে সজ্জিত। হাঁটতে লাগলো রুবাইরা গল্প করতে করতে। মাউন্ট ফুজি থেকে নিচের দিকে তাকালে পুরো জঙ্গলটা একটা সবুজ রঙের সমুদ্র মতো দেখতে লাগে, জানো? রুবাই বলে উঠল যেতে যেতে। জানি, আর সেই জন্যই ওরা জুকাই বলে এই জায়গাটিকে, যার মানে হলো সি অফ ট্রিজ, মানে গাছের সমুদ্র। বাহ, ভালোই রিসার্চ করা হয়েছে দেখছি ম্যাডামের। হ্যাঁ, একদম যা বলেছ। সপ্তপর্ণা হাসতে হাসতে এলিয়ে পড়ল রুবাইয়ের গায়ে। ওদিকে জয়ীরা সেলফি স্টিক হাতে ছবি তুলতে ব্যস্ত। জানো, আমরা এই যেখান দিয়ে হাঁটছি তার নিচে কতগুলো আইস কেভস আছে। রুবাই বলে উঠল সপ্তপর্ণার উদ্দেশ্যে। কোনোদিনও হয়তো নিচেটা ওরা ভালোভাবে এক্সপ্লোর করেনি। ইস, যদি যেতে পারতাম। ওদের কালচারে বলে এটা নাকি অন্য জগতে যাওয়ার গুপ্তপথ। গুগলে পড়েছিলাম। বুঝলাম। সপ্তপর্ণা দুষ্টুমি করে হাত জোড় করার ভঙ্গিতে উত্তর দিল। তবে আপাতত আপনি এখন যেখানে যাচ্ছেন সেখানে চলুন দয়া করে, পরে গুপ্তপথ খুঁজবেন না হয়। এগিয়ে যেতে লাগলো গহীন থেকে গহীনে। শুকনো পাতার খসখস শব্দে ও পাখির কিচিরমিচিরে রুবাইয়ের মন ভালো হয়ে গেল। দায়কির কাছে শোনা এই জঙ্গলের অভিশপ্ত ইতিহাস ও ভুলেই গেল। জয়ীর যে একটু স্ক্রুঢিলা পার্সোনালিটি আছে তা আগে থেকেই সবাই জানত, তবে ও যে কতটা এঁচড়ে পাকা হতে পারে তা আওকিগাহারা প্রমাণ করে দিল। সবাই বেশ আপন মনেই হাঁটছিল প্রধান রাস্তা ধরেই গল্প করতে করতে। জয়ী হঠাৎ হুজুক তুলল একটু অন্যরকম অ্যাডভেঞ্চার করার, অর্থাৎ মেইন পাথওয়ের বাইরের জঙ্গলে যেসব জায়গাগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে যেখানে ঢোকা একেবারেই মানা বিপদ এড়ানোর জন্য, সেসব জায়গায় ঢুকে উনি ফটো তুলতে চান। একেবারে উঠলো বাই তো কটক যাই ব্যাপার। আর মেয়েটার একটা অদ্ভুত গুণ আছে, ও যখনই কোনো কিছুর দাবি তোলে কোনো এক অজানা জাদুতে সবাইকে ওর সাথে তাল মেলানোর জন্য নিজের দলে ভিড়িয়ে নিতে পারে। কিন্তু সব সময় তো এটা অ্যালাউ করা যায় না। রুবাইয়ের খুব রাগ হতে লাগলো। মনে হলো গিয়ে জয়ীকে খুব করে বকে দেয়। ওর একটু ডোজ দরকার। ওর বোঝা উচিত সব জায়গায় উল্টো পাল্টা দাবি করা উচিত নয়, সবকিছুর একটা সীমা আছে। জয়ী, শক্ত গলায় ডাকলো রুবাই, কিন্তু পারল না ধরে রাখতে সেই জোর। কোনো এক অমোঘ ও অদম্য আকর্ষণে ও এগিয়ে গেল নো এন্ট্রি লেখা রাস্তাটার দিকে। চুপচাপ দাঁড়িয়ে কি সব ভাবতে লাগলো আপন মনে। যেন মনে হতে লাগলো এই জঙ্গল ওকে ডাকছে, যেন আওকিগাহারার আকাশে বাতাসে মিশে যেতে লাগলো ওর নাম। রুবাই! হুঁশ ফিরল সপ্তপর্ণার ডাকে। রুবাই, তখন থেকে কি ভাবছো বলো তো? চলে এসো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। সপ্তপর্ণার হাত ধরে রুবাই ঢুকলো নো এন্ট্রি বোর্ড উপেক্ষা করে আত্মহত্যা পুরীর ভেতরে। আওকিগাহারার এই দিকটা খুব ঘন। দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার মতো। সারাক্ষণ ঝিঁঝি পোকা ডাকছে। গাছপালাগুলোর গড়ন ভারী বিকৃত ধরনের। এক জায়গায় এসে ইথান আর জেমস হঠাৎ থেমে গেল। পকেট থেকে কম্পাসটা বের করে দুজনে ওটা দেখতে দেখতে কি সব বিড়বিড় করতে লাগলো। হোয়াট হ্যাপেন গাইস? থেমে গেলে কেন? রুবাই এগিয়ে এলো ওদের কাছে। এসেই চমকে গেল। ওদের হাতে ধরা কম্পাসটার কাঁটাটা এলো পাতারি ঘুরছে বনবন করে। মনে পড়ল দায়কের কথাগুলো। সত্যিই কি তবে বিজ্ঞান হার মানল এখানে, এই অভিশপ্ত প্রকৃতির কাছে? উফ, আবার কি হলো? কি করছে ওরা? সপ্তপর্ণা তাড়াতাড়ি এগিয়ে গেল রুবাইদের কাছে।
ওর পিছু পিছু ফিনিক্স আর দলের অঘোষিত সেনাপতি জয়ীও এলো। ম্যাম, সেই ইথান কম্পাসটা ভয়ে ভয়ে সপ্তপর্ণার হাতে তুলে দিল। তারপর রুবাই বাদে ওরা সবাই কম্পাসটা নিয়ে নড়াচড়া করতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। অবশেষে টনি মহাবিজ্ঞের মতো মুখ করে উত্তর দিল, যেহেতু জঙ্গলটা পুরোটাই আগ্নেয়শিলার উপর বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে, তাই এখানকার পাহাড়ে পাহাড়ে ইস্পাত থাকার সম্ভাবনা আছে। অতএব সেই কারণেই কম্পাস কাজ করছে না, এতে ভুতুরের কিছু নেই। রুবাই চুপ করে শুনছিল সব। টনির কথা শেষ হতেই ভাবল, তাই তো, আমি এটা তো ভেবে দেখিনি। বেফালতু উল্টোপাল্টা ভাবছিলাম এতক্ষণ। ওই বাচ্চাটার দাদুটা দেখছি ঠিকই বলেছিলেন কাল, সবই মনের ভুল। ভূত বা অলৌকিক বলে কিচ্ছু নেই এখানে। রুবাইরা হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে গেল আওকিগাহারার। এখানে জঙ্গল আরও গভীর। গাছগুলোর গায়ে গায়ে জংলি মাশরুম গজিয়েছে। মাটিটা কেমন ভেজা ভেজা, কাছেই মনে হয় কোথাও নদী আছে। বলছিলাম কি, মানে আর ভেতরে না গেলেই নয়? রুবাই জিজ্ঞেস করলো সপ্তপর্ণাকে। এরপর তো বাইরে ফিরে যাওয়ার রাস্তাও খুঁজে পাবো না। এমনিতেও কম্পাসটা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর দেখবো রাতে সবাইকে এখানেই মশার কামড় খেতে হবে। ওরে আমার ভিতুরাম, অ্যাডভেঞ্চার তো সবে শুরু হলো বস। সপ্তপর্ণা কুনুই দিয়ে খোঁচা মারল রুবাইকে। আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। আহ পর্ণা, ভয় আমি পাচ্ছি না। সো ডোন্ট কল মি ভিতুরাম। আমার চিন্তা একটা অচেনা অজানা জায়গায় এইরকম একটা ঘন জঙ্গলের ভিতর এতজন মানুষের সেফটি নিয়ে। অ্যাজ আ লিডার তাদের সব রকম দায়িত্ব আমি নিয়েছি যখন। সপ্তপর্ণা দুষ্টুমি করে মুখ চেপে দিল রুবাইয়ের। আই শোনো, আই এম দ্য সুপারভাইজার প্রেজেন্টেড হিয়ার অফ ইউ অল। তোমার থেকে বেশি চিন্তা আমার হওয়া উচিত সবাইকে নিয়ে। আর আমি যখন তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি, তুমি এত কেন টেনশন নিচ্ছ পাগল? নাও কাম অন, চিয়ার আপ সুইটহার্ট। ওদের কথার মাঝেই হঠাৎ ভয়ানক আর্তনাদে ভরে উঠল চারপাশ। আচমকা ওই রকম আওয়াজে রুবাই আর সপ্তপর্ণা দুজনেই চমকে গেল, যেন কেউ প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করছে। নাতাশার গলা মনে হলো না? কথা বলতে বলতে রুবাই আর সপ্তপর্ণা একটু পিছিয়ে গিয়েছিল দলের বাকিদের থেকে। এখন এই রকম আওয়াজে দুজনেই ছুটল পড়ি কি মরি করতে করতে। নাতাশা, আর ইউ ওকে? নাতাশা, আই নাতাশা। সপ্তপর্ণা আর রুবাই দৌড়ে এলো বাকিদের কাছে। এসে ওরা যা দেখলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ওরা কেউই। একটা পচা গলা মরা বডি মাটিতে এলিয়ে পড়ে আছে, গাছের গুঁড়িতে ঠেস দিয়ে। মাছি ভন ভন করছে ওটার চারপাশে। সারা গায়ে কিলবিল করছে বড় বড় ম্যাগট পোকা। লাশটার হাতের মুঠোয় একটা ধারালো ছুরি ধরা। দেখে অনুমান করা যাচ্ছে সে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। ও মাই গড, ও মাই গড! সপ্তপর্ণা দুর্গন্ধে নাকে মুখে হাত চাপা দিয়ে ছিটকে সরে গেল দূরে। হড়হড় করে বমি করে ফেলল নাতাশা। বেচারি কৌতূহলের বশে গাছের গায়ে অভিযাত্রীদের বাঁধা ফিতেগুলো টেনে টেনে অনুসরণ করছিল। শেষে যে এই দৃশ্য দেখতে হবে তা ভাবতে পারেনি। অদূরে একটা সরু খাল বা নদী জাতীয় কিছু দেখা যাচ্ছিল। রুবাইয়ের ইশারায় কোডি বলে ছেলেটা সেদিকে নাতাশাকে নিয়ে গেল পরিষ্কার হওয়ার জন্য। মরাটার হাত থেকে ছুরিটা তুলে নিল রুবাই। কে জানে, হয়তো কখনো কাজে আসতে পারে। যথেষ্ট হয়েছে, চলো এবার ফেরা যাক। রুবাই বলে উঠল বাকিদের উদ্দেশ্যে। পর্ণা, এবার ফেরার পালা। যথেষ্ট অ্যাডভেঞ্চার হয়েছে, এবার চলো ফিরে যাই। এত তাড়াতাড়ি? সপ্তপর্ণা একটু যেন হতাশ হলো রুবাইয়ের কথায়। কাম অন রুবাই, প্লিজ আর একটু বাকি। না পর্ণা, আমরা মেন ট্রেল থেকে অনেকটাই দূরে আছি এখন। ফিরতে কতক্ষণ লাগবে জানি না। আর অন্ধকার নামলে জঙ্গলে থাকা একদম ঠিক নয়, কারণ আমরা তখন অন্ধ অসহায় জঙ্গলের কাছে। দিনের বেলায় পথ হারালেও পথ খুঁজে পাওয়া যাবে, কিন্তু রাতের বেলা তখন তো
ঠান্ডা আরো বাড়বে। সপ্তপর্ণা বুঝতে পারল ওই ডেড বডিটা রুবাইয়ের মনে খুব গভীর প্রভাব ফেলেছে। ভয়ে নাকি নিরাপত্তার আশঙ্কায় যে কোনো কারণেই হোক রুবাই এখানে থাকতে চাইছে না। অতএব সপ্তপর্ণা আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে ফেরার জন্য প্রস্তুত হতে বলল। জয়ী একটু উসখুস করছিল, কিন্তু শেষমেশ ও নিমরাজি হয়ে মেনে নিল সপ্তপর্ণার আদেশ। কিন্তু সবাই তো রেডি ফিরবে বলে, অথচ কোডি আর নাতাশার এখনো পাত্তা নেই কেন? ওরা সেই যে মুখ ধুতে গেছে, তারপর 1 ঘন্টা হতে চলল, এখনো ফিরছে না কেন? কোনো বিপদ হলো না তো ওদের? রুবাইয়ের কপালে চিন্তার ভাঁজ বাড়ল। আজলা ভরে জল নিয়ে চোখে মুখে ছেটালো নাতাশা। ওই রকম মরা বডি এর আগে কখনো দেখেনিও। এই প্রথম রাশিয়ার বাইরে পা রেখেছে কাজের সূত্রে। হ্যাঁ, টিমটা বেশ ভালোই, সবাই মিশুকে। রুবাই আর পারো ম্যামের জুটিটাও ওর খুব ভালো লাগে। ইস, যদি ওর প্রাক্তন স্বামীও ওকে এইভাবে ভালোবাসতো, তাহলে আজ 3 বছরের মেয়েটাকে নিয়ে আলাদা হতে হতো না। আহারে, কতদিন মেয়েকে দেখিনি। সেই যে ছেড়ে এসেছিলাম ওর দিদার কাছে। না, এবার টোকিও ফিরি, ছোট্ট করে একটা ছুটি নিয়ে ভ্লাদিভস্টক যাব মেয়ের কাছে, আর খুব আনন্দ করব। মনে মনে ভাবতে লাগলো নাতাশা। কোডি পি করতে ওদিকে একটু ঝোপের আড়ালে গেছে। ততক্ষণ ওকে এখানে খালপাড়ে অপেক্ষা করতে বলে গেছে। আরে, ওটা কি? জলের এখানটা ওই রকম গর্ত হয়ে গোল গোল ঘুরছে কেন? কৌতূহল বশবর্তী হয়ে নাতাশা ঝুঁকে পড়ল জলের দিকে। ও, আর তা! চোখ বড় বড় করে তাকালো, আর তখনই খপাত একটা কালো নোংরা কঙ্কালসার ধারালো নখওয়ালা হাত জলের তলা থেকে বেরিয়ে এসে খাবলে ধরল নাতাশার মুখটা। নিমেষে ওকে জলে ডুবিয়ে নিল। শুধু কিছুক্ষণের ঝপটা ঝপটি, ব্যাস সব শেষ। এতক্ষণ আপনারা সবাই শুনছিলেন রমি ঘোষের কলমে আওকি গাহারা দ্য সুইসাইড ফরেস্টের 2য় পর্ব। আগামী সপ্তাহের শুক্রবার ঠিক রাত 8টা নাগাদ আপনারা শুনতে পারবেন এই গল্পের পরবর্তী বা অন্তিম পর্ব, যেখানে বেরিয়ে আসবে অনেক অজানা রহস্য। বিস্তারিত জানতে এবং এই উপস্থাপনার সাথে যুক্ত থাকতে আমাদের বং ভুতুড়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।